আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা ক্লাস করব সেটা হলো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ঠিক আছে। এর আগের দিনে যে ক্লাসগুলো বা হয়েছে সেগুলোতে আমরা দেখে এসেছি যে আমাদের কোনো ই কমার্স বেস ওয়েবসাইট যদি আমাদের কাছে থাকে অথবা সার্ভিস বেস ওয়েবসাইট থাকে, তাহলে আমরা সেই ইভেন্টগুলোকে কিভাবে ট্র্যাক করব এবং সেই ইভেন্টগুলোকে আমরা GA4 এর কাছে সেন্ড করব। এবং সেটা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখেছি এবং শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখেছি, এবং দুটো প্ল্যাটফর্মে কিভাবে ডিটেলে এনেবল করতে হবে এবং GTM কানেক্ট করতে হবে এবং তারপরে ইভেন্টগুলো GA4 এর কাছে কিভাবে সেন্ড করতে হবে সেগুলো আমরা দেখেছি এতদিন। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাড প্ল্যাটফর্ম, বলতে পারেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অ্যাড প্ল্যাটফর্ম, সেটার নাম হলো গুগল অ্যাডস। ঠিক আছে, যেখানে আমরা অ্যাড রান করি বা বিভিন্ন রকমের ক্যাম্পেইন রান করি। যেমন আমি কোনো একটা কিওয়ার্ড লিখে যদি আমি গুগলে সার্চ করি, তাহলে আমাদের কি করে, আমাদের একটা অ্যাড দেখায়, তাই না? বা আমি যদি কোনো ইউটিউবে গিয়ে কোনো একটা ভিডিও ওপেন করি, তখন আমাকে কিন্তু ভিডিওর প্রথমে একটা অ্যাড দেখানো হয় বা ভিডিওর মাঝখানে আমাকে একটা অ্যাড দেখানো হয়। বা আমি যদি কোনো একটা আর্টিকেল পড়তে যাই, তো সেই আর্টিকেলে আমাকে কিছু অ্যাড দেখানো হয়, তাই না? তো এই যে আমরা বিভিন্ন অ্যাড দেখতে পারি গুগল প্ল্যাটফর্মে, সেটা হতে পারে ইউটিউবে, সেটা হতে পারে গুগল সার্চে, সেটা হতে পারে আপনার কোনো ব্লগে। ঠিক আছে। তো এই অ্যাড গুলো তখনই আমরা দেখতে পারি যখন কেউ আমাদেরকে কোনো স্পেসিফিক কিওয়ার্ড আমাদেরকে টার্গেট করে বা কোনো কেউ ইউটিউব ক্যাম্পেইন রান করে, সো দ্যাট দে ক্যান টার্গেট দেয়ার প্রসপেক্ট, তাই না? তো এরকম যারা গুগল অ্যাডস রান করছে, যে পারফরমেন্স মার্কেটাররা গুগল অ্যাডস রান করছে, তো তাদের প্রথম দুটো জিনিসে তাদের মানে জিনিস কালেক্ট করতে হয়। সেটা হলো যে আমার ক্যাম্পেইন থেকে বা আমার অ্যাড থেকে কটা কনভার্সন হলো। কনভার্সন মানে আমার ওয়েবসাইট যদি ই কমার্স বেস ওয়েবসাইট থাকে, তাহলে আমার ক্ষেত্রে কনভার্সন কি হতে পারে, পারচেজেবল, মানে আমি গুগল অ্যাড রান করছি, সেই অ্যাড থেকে আমার কতগুলো পারচেজ হচ্ছে। এই জিনিসটা আমার জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন রাহি ভাই? আদারওয়াইজ আই ক্যানট tell whether a particular campaign is running well or not, or whether we are getting purchase from a particular campaign or not. Okay, whether we can scale up that particular campaign. ঠিক আছে। তো এই জিনিসটা জানার জন্যই আমাকে কিন্তু সেটা মেজার করতে হবে যে আমি যেই অ্যাড গুলো গুগলে রান করছি, যে ক্যাম্পেইন গুলো গুগলে রান করছি, সেগুলো থেকে কটা কনভার্সন আমি পাচ্ছি। কেন কি, যেই বিজনেসের জন্য আপনি অ্যাড গুলো রান করছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে তা আপনাকে এটাই জিজ্ঞেস করবে যে তুমি আমার অ্যাড থেকে আমরা কত রিটার্ন পাচ্ছি, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, মানে আমি অ্যাড চালাতে গিয়ে 10 টাকা স্পেন্ড করছি, তার পরিবর্তে আমি কত টাকা রিটার্ন পাচ্ছি। ঠিক আছে। তো এটা যদি আপনাকে বুঝতে হয়, মানে জানতে হয়, তাহলে আপনাকে কিন্তু এটা জানতে হবে যে আমার ক্যাম্পেইন থেকে আমি কতগুলো পারচেজ পাচ্ছি। ঠিক আছে। এটা হলো ওয়ান রিজন যেখানে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করি। এই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যদি আপনি না করেন, তাহলে আপনি জানতে পারবেন না যে আপনার ক্যাম্পেইন বা অ্যাড এর পারফরমেন্স কি রকম, তাই না? আর যেই জিনিসটা আপনি মেজার করতে পারবেন না, সেটা আপনি ইমপ্রুভও করতে পারবেন না। মানে আপনি যে জিনিসটা মেজার করতে পারবেন, সেটাই একমাত্র আপনি ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে। তো সেরকম আপনাকে যদি মেজার করতে হয় আমার ক্যাম্পেইন থেকে কতগুলো কনভার্সন হচ্ছে, তাহলে আপনাকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা কেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করি? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করলে আমরা কি করি, যে এই কনভার্সন রিলেটেড ডেটা গুলো আমরা কার কাছে সেন্ড করি? গুগলের কাছে সেন্ড করি। যে আমার ওয়েবসাইটে একজন গুগল অ্যাড থেকে এসেছে, আসার পর পার্টিকুলার এই প্রোডাক্টটা পারচেজ করেছে, এই রিলেটেড ইনফরমেশন আমরা কি করি, গুগলের কাছে পাঠাই। নট নেসেসারিলি যে শুধু সে পারচেজ করেছে, সে আমার ওয়েবসাইটে এসেছে, এসে একটা প্রোডাক্ট তার কার্টে অ্যাড করেছে, বা সে একটা প্রোডাক্ট ভিউ করেছে, বা অন্য যে কোনো ইভেন্ট, যদি
সার্ভিস বেসড ওয়েবসাইটের ক্ষেত্রে হয় একটা ফর্ম সাবমিট করেছে, লিড ফর্ম সাবমিট করেছে, তো এই ইভেন্টগুলো আমরা কি করি, গুগলের কাছে সেন্ড করি এই ইনফরমেশন গুলো। তার সাথে সাথে আমরা কি করি, গুগলের কাছে আমরা সেন্ড করি যে যে ইউজারটা আমার ওয়েবসাইটে এসে পারচেজ করলো, বা যে ইউজারটা আমার ওয়েবসাইটে এসে একটা লিড ফর্ম সাবমিট করলো, তার ইনফরমেশন গুলো আমরা গুগলের কাছে সেন্ড করি। কি ধরনের ইনফরমেশন? যেমন যে ব্যক্তিটা আমার ওয়েবসাইটে আসলো, আসার পর পারচেজ করলো বা ফর্ম সাবমিট করলো, তার ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, কান্ট্রি, এইসব ডিটেলস আমরা কি করি, গুগল অ্যাডস এর কাছে সেন্ড করি। কেন সেন্ড করি রাই ভাই? so that Google can understand what type of people is coming into your website, and then they are purchasing certain product in your website. Okay, যেন গুগল বুঝতে পারে যে কি ধরনের লোক আপনার ওয়েবসাইটে আসছে এবং কি ধরনের প্রোডাক্ট তারা পারচেজ করছে। এইটার মাধ্যমে গুগল কি করবে, ওই সিমিলার কাইন্ড অফ বা সিমিলার বিহেভিয়ারের লোকেদের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিবে। এতে কি হবে, আপনার কনভার্সন হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। মনে করেন আমি মিষ্টি খেতে পছন্দ করি, ঠিক আছে, এখন আমি যদি মিষ্টি খেতে পছন্দ করি, তাহলে আমার মতো আরো অনেক লোক আছে যারা মিষ্টি খেতে পছন্দ করে, তাই না? এখন কোনো মিষ্টিওয়ালা লোক, মানে মিষ্টির দোকান যদি অ্যাড চালায়, তো সে মনে করেন আমি অ্যাড চালাচ্ছি, সে মিষ্টি দোকান অ্যাড চালাচ্ছে, তো আমি তার অ্যাড দেখে মিষ্টি কিনেছি, মনে করেন অনলাইনে তার অ্যাড দেখে, ঠিক আছে। তো এখন গুগল যদি জানতে পারে যে যে লোকটা আপনার ওয়েবসাইটে এসে মিষ্টিটা কিনলো সে মিষ্টি ভালোবাসে, তো সে যদি জানতে পারে, তো সে কি করবে, আমার মতো আরো যতজন লোক আছে যারা এরকম মিষ্টি পছন্দ করে, সেই লোকেদের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিবে। ঠিক আছে, তাহলে কি হবে, যেহেতু তারাও মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য কি হবে, তারাও আপনার ওয়েবসাইটে গিয়ে মিষ্টি অর্ডার করার চান্স অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে, তো এই পার্টিকুলারলি এই দুই রিজনের জন্যই আমরা সাধারণত গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে থাকি, এবং তার পাশাপাশি আমরা গুগল অ্যাডস মার্কেটিং এবং রিমার্কেটিংও করে থাকি। রিমার্কেটিং এবং ডাইনামিক রিমার্কেটিং বলে দুটো জিনিস হয়, সেটাও আমরা করে থাকি, সো দ্যাট উই ক্যান রিটার্গেট দোজ পিপল হু অলরেডি কাম টু আওয়ার ওয়েবসাইট বাট ডিডন্ট কনভার্ট, মানে আমাদের ওয়েবসাইটে এসছে কিন্তু সে এসে কনভার্ট হয়নি এখনো, তো সেই ধরনের লোককে আমরা রিটার্গেট করতে পারি। ঠিক আছে, তো এই কারণগুলোর জন্যই আমরা গুগল অ্যাডস কনভার্সন করে থাকি, সো দ্যাট উই ক্যান ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, so that we can retarget them, and as well as we can see from which campaign how many conversions I am getting, and we are sending all our data back to Google so that Google can optimize our campaign and show our ads to the right audience. ঠিক আছে, তো এই কারণের জন্য আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করি। আচ্ছা, এখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য আপনাকে প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে খুলবো রাহি ভাই? খুব সিম্পল, গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন গুগল গুগল অ্যাডস, ঠিক আছে, এই যে এখানে যাবেন গুগল অ্যাডস, যাওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে, এই যে গুগল অ্যাডস, এখানে ক্লিক করবেন, করার পর এই যে ইমেল দিয়ে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সেই ইমেলটা আপনার ব্রাউজারে লগ ইন থাকতে হবে, কারণ কি সেই ইমেলের আন্ডারেই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবে। তো আপনি কি করলেন, করার পর স্টার্ট নাও এ ক্লিক করবেন, তারপর আপনাকে বেসিক কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে, আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনার এরকম আপনি একটা ড্যাশবোর্ড পাবেন। ঠিক আছে, যারা অলরেডি গুগল অ্যাডস রান করেন তারা হয়তো এই ড্যাশবোর্ডে অনেক ফ্যামিলিয়ার, তারা ইউজ টু, তো তাদের নতুন কিছু নয়, কিন্তু যারা হয়তো প্রথমবার এই ড্যাশবোর্ড দেখছেন, তো তারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে যারা গুগল অ্যাডস এর রান করে তারা এই ক্যাম্পেইন সেকশনে গিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করে, অ্যাড রান করে, আরো অনেক ফিচার্স আছে। আচ্ছা, গেল এই ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর রাহি ভাই, আচ্ছা রাহি ভাই, আমি একটা আমার ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করব, তো এখন তার জন্য তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিশ্চয়ই খোলা আছে, এরকম তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা আছে, তাই না? তো তার অ্যাকাউন্ট আমরা কিভাবে অ্যাক্সেস নিব? যেমন আমরা গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে দেখেছিলাম, গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে দেখেছিলাম যে আমার ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নেব, গুগল অ্যানালিটিক্স এর অ্যাক্সেস কিভাবে নেব, সেরকম সিমিলার ওয়েতে আপনি আপনার ক্লায়েন্টের
গুগল অ্যাডস অ্যাকাউন্টেরও অ্যাক্সেস নিতে পারবেন। কিভাবে নিবেন? আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি এই অ্যাডমিন সেকশনে যাও, যাওয়ার পর এই দেখেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? এখানে গিয়ে আপনার ক্লায়েন্ট কি করবে, এরকম প্লাস বাটনে ক্লিক করে আপনার ইমেলটা এখানে বসাবে, মানে যে ইমেলে আপনি অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে আপনার ইমেলটা হবে, কেন কি আপনি অ্যাক্সেসটা নিচ্ছেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে। আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে? এখানে অ্যাক্সেস এক্সপায়ার্স, মানে আপনি যদি কোন আপনার ক্লায়েন্ট যদি চায় যে না পার্টিকুলার এই ডেটে তার কাছে অটোমেটিক অ্যাক্সেসটা এক্সপায়ার হয়ে যাবে, তো সেটাও আপনি করতে পারেন। আর কি করতে পারেন, আহ, যদি নেভার সিলেক্ট করে দেন তাহলে অ্যাক্সেস কোনোদিনই এক্সপায়ার হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার এখানে কি ধরনের অ্যাক্সেস আপনি নিতে চান, ঠিক আছে? তো এখানে আপনি অ্যাডমিন অ্যাক্সেসই সবসময় নেওয়ার চেষ্টা করবেন। যদি অ্যাডমিন অ্যাক্সেস না দিতে চায়, আপনি মিনিমাম স্ট্যান্ডার্ড ইভেন্টস মানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেবেন, তাহলে আপনি সবকিছুই করতে পারবেন মোটামুটি, ঠিক আছে? শুধু নতুন ইউজার বা ম্যানেজার অ্যাড করতে পারবেন না এতে, আর অ্যাডমিন নিলে আপনি সবই করতে পারবেন। করার পরে সেন্ড ইনভিটেশনে ক্লিক করলে ওই আপনার ইমেলে একটা মেল আসবে, ওখানে আপনার অ্যাকসেপ্ট করার একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলেই আপনার কি হবে, আপনার ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি এখানে পেয়ে যাবেন। তখন আপনি আপনার এই জায়গায় ক্লিক করবেন, এইরকম বিভিন্ন ধরনের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার এখানে দেখাবে। তারপর আপনি যেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে যাচ্ছেন ওই জায়গায় ক্লিক করলে সেই অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার পর আপনার ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার পর আপনাকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে। কিভাবে করতে হবে? তো প্রথম আমরা এই গোলস সেকশনে যাব। গোলস যাওয়ার পর দেখেন এখানে কনভার্সন, এই কনভার্সনটা ওপেন করব, তারপর সামারিতে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমরা কি করব, বিভিন্ন ধরনের কনভার্সন ক্রিয়েট করব। যেই কনভার্সন গুলো আমরা ট্র্যাক করতে চাচ্ছি, মানে মনে করেন আমি জানতে চাচ্ছি যে আমার গুগল অ্যাডস থেকে যে লোকগুলো আমার ওয়েবসাইটে আসছে সেই লোকগুলো কতবার আমার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করছে বা বিগিন চেক আউট করছে বা পারচেজ করছে, এই ধরনের ইনফরমেশন আপনি কি করতে যাচ্ছেন, জানতে চাচ্ছেন, ঠিক আছে? তখন আপনাকে কি করতে হবে, ওই ধরনের কনভার্সন আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে ফার্স্ট। তাহলে কিভাবে ক্রিয়েট করব? তাহলে আমি এখানে আসবো, দেখেন লেখা আছে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এই জায়গায় ক্লিক করব। করার পর দেখেন আমাকে এখানে অপশন দিয়েছে যে তুমি তোমার যে এই কনভার্সনটা হচ্ছে, এই কনভার্সনটা কোথায় হচ্ছে তোমার। তো অনেক জায়গায় একটা পার্টিকুলার কনভার্সন হতে পারে, যেমন একটা বিজনেসের একটা ওয়েবসাইট থাকতে পারে, সেখানেও ইউজার যায় এবং যাওয়ার পর সেখান থেকেও পারচেস করতে পারে, তাই না? তো সেগুলোকে আমরা বলি সাধারণত ওয়েবসাইট কনভার্সন, মানে যেটা যে কনভার্সনটা ওয়েবসাইটে ঘটলো। সেরকম সেই বিজনেসের কিন্তু একটা অ্যাপও থাকতে পারে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ, সেটা হতে পারে আইওএস অ্যাপ, ঠিক আছে? তো এরকম সেই অ্যাপও গিয়ে অ্যাপ ওপেন করেও মানুষজন কিন্তু পারচেস করতে পারে তার মোবাইলে, তাই না? তো সেই কনভার্সন গুলোকে বলবো আমরা অ্যাপ কনভার্সন, ঠিক আছে? সেরকম কিছু কনভার্সন এরকম হতে পারে, কোন কোন বিজনেসের ক্ষেত্রে এরকম হতে পারে যে কনভার্সন ওভার দা ফোন কল হয়। মনে করেন কেউ আমার বিজনেসে ফোন করলো, করার পর আমরা কিছু মানে কিছু কথাবার্তা বললাম, ওভার দা ফোন আমাদের কনভার্সন মানে ক্রিয়েট হয়ে গেল, মানে কনভার্সন মানে লোকটা কনভার্ট হয়ে গেল। তো এই ধরনের কনভার্সনকে আমরা বলবো ফোন কল কনভার্সন, ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের কনভার্সন হতে পারে কি রকম, অফলাইন কনভার্সন। কি অফলাইন কনভার্সন রাহি ভাই? রাহি ভাই, আমার ফিজিক্যাল একটা স্টোর আছে, মানুষজন আমার ওয়েবসাইটে গিয়ে পারচেস করে না, আমার ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র সে বুকিং করে, তারপর আমার ওয়েবসাইট আমার যে ফিজিক্যাল স্টোর আছে, হ্যাঁ, আমাদের স্পেসিফিক লোকেশনে আমার যে যে স্টোর আছে সেই স্টোরে এসে ফাইনালি সে কি হয়, কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাই না? তো এই ধরনের কনভার্সন গুলোকে আমরা বলবো অফলাইন কনভার্সন, মানে কনভার্সনটা হচ্ছে আপনার অফলাইন বা ফিজিক্যাল স্টোরে, ঠিক আছে? তো এই ধরনের কনভার্সনকে আমরা অফলাইন কনভার্সন বলবো। তো এই চার ধরনের কনভার্সন ডেটা আপনি গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে পারেন। মানে আপনার কনভার্সন যদি ওয়েবসাইটে হয় সেই রিলেটেড ডেটাও আপনি গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে পারবেন। আপনার কনভার্সন যদি অ্যাপে হয়, কোনো মোবাইল অ্যাপে, সেই ধরনের কনভার্সন আপনি গুগল অ্যাডস এর কাছে পাঠাতে পারবেন। আপনার কনভার্সন যদি থ্রু আউট ফোন কল হয় তাহলেও সেই কনভার্সন আপনি গুগল অ্যাডস এর কাছে পাঠাতে পারবেন। আপনার কনভার্সন যদি কোনো একটা ফিজিক্যাল স্টোরে হয় বা অফলাইন মিডিয়ামে হয়, সেই ধরনের কনভার্সনও আপনি গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে পারবেন, ঠিক আছে?
আজকে আমরা দেখবো ওয়েবসাইট কনভার্সন, এগুলো সবগুলোই আমরা দেখবো এক এক করে। আজকে শুধু আমরা দেখবো ওয়েবসাইট কনভার্সন আপনি কিভাবে ট্র্যাক করবেন বা ইমপ্লিমেন্ট করবেন বা ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো প্রথম আমাদের কি সিলেক্ট করব, ওয়েবসাইট, যেহেতু আমাদের কনভার্সনটা ওয়েবসাইটে হচ্ছে। এখন এরা বলছে যে তুমি তোমার ওয়েবসাইটে ইউআরএলটা এখানে দাও, তাহলে আমি আমার ওয়েবসাইটে ইউআরএলটা এখানে কপি করে নিই, নেওয়ার পর আমি এখানে দিলাম, দেওয়ার পর স্ক্যান। ঠিক আছে, দেওয়ার পর ওরা অনেক কনভার্সন এখানে সাজেস্ট করবে অটোমেটিক্যালি, আমরা ওগুলো কোনো কিছু ফলো করব না, আমরা ডাইরেক্ট চলে আসবো কি ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। এগুলো অটোমেটিক ম্যাথমেটিক আমরা কোনোটাই সিলেক্ট করব না, ঠিক আছে, আমরা একদম ম্যানুয়াল প্রসেসে চলে আসবো। করার পর এখানে করবো অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, ঠিক আছে, এখানে ক্লিক করবো। আচ্ছা, করার পর দেখেন প্রথম একটা অপশন দিয়েছে আমাকে গোলস এন্ড অ্যাকশন অপটিমাইজেশন, মানে তুমি কি ধরনের কনভার্সন ট্র্যাক করতে চাচ্ছ। তো গুগল অ্যাডসে সাধারণত 3 ক্যাটাগরির কনভার্সন আপনি ট্র্যাক করতে পারবেন। যদি আপনার ওয়েবসাইট কোনো ই কমার্স রিলেটেড হয় তাহলে এই সেলস ক্যাটাগরি, মানে যেখানে আপনার ওয়েবসাইটে এসে মানুষজন পারচেজ করছে, সেই ধরনের কনভার্সন যদি আপনি ট্র্যাক করতে চান তাহলে সেলস ক্যাটাগরি আন্ডার। যদি আপনার ওয়েবসাইট কোনো সার্ভিস বেসড ওয়েবসাইট হয় যেখানে মানুষজন এসে আপনার একটা লিড জেনারেট হয়, একটা ফর্ম, লিড ফর্ম সাবমিট হয়, তো সেই ধরনের কনভার্সন আপনি ট্র্যাক করতে পারবেন। এবং যদি আপনার কনভার্সন এই দুই ক্যাটাগরির মধ্যে কোনোটাতেই না পড়ে তখন আপনি এই মোর ক্যাটাগরিজ এর মধ্যে আদার্স সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু মেজরিটি অফ টাইমে পৃথিবীর যত ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন সব ওয়েবসাইট মেজরিটি ভাস্টলি এই দুই ক্যাটাগরির মধ্যেই পড়ে, হয় সেই ই কমার্স না হলে সে লিড রিলেটেড বিজনেস, ঠিক আছে। এই দুই বাইরে কোনো পৃথিবীর আর কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে, অন্য ক্যাটাগরির ওয়েবসাইট নাই। আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমে আমরা দেখবো যে আচ্ছা রাইবা আমাদের মনে করেন ই কমার্স বেস ওয়েবসাইট, তাহলে আমরা একটা পারচেজ কনভার্সন ট্র্যাক করতে চাই বা ইমপ্লিমেন্ট করতে চাই বা ক্রিয়েট করতে চাই হোয়াট এভার, ঠিক আছে। তার মানে আমাদের ওয়েবসাইটে ইউজার এসে পারচেজ করবে যখন, তখনই আমরা সেটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করতে চাই এবং গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে চাই, ঠিক আছে। মানে এবং ওই লোকটাকে গুগল অ্যাডস থেকেই আসতে হবে, মানে গুগল অ্যাডে ক্লিক করার পর আমার ওয়েবসাইটে আসলো, আসার পর সে পারচেজ করলো এবং সেই পারচেজটাকে আমরা কি করব অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব এবং সেই কনভার্সন রিলেটেড ডেটা আমরা গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে পারবো, সেন্ড করতে চাই, সো দ্যাট গুগল ক্যান শো আস দ্যাট ফ্রম হুইচ ক্যাম্পেইন হাউ মেনি কনভার্সনস আই এম গেটিং। ঠিক আছে, এই ডেটাটা আমরা এই জন্য সেন্ড করছি যেন আমরা পরবর্তীকালে যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন ক্যাম্পেইনে একটা পারফরমেন্স হয়, মানে আমরা এই ক্যাম্পেইন থেকে কতগুলা বা এই অ্যাড থেকে আমি কতগুলো কনভার্সন পেলাম, ঠিক আছে, যেটা আমাদের কনভার্সন মানে কলামে দেখায়, ঠিক আছে। তো সেখানে আমরা দেখতে পারবো যে এই ক্যাম্পেইন থেকে এতগুলো পারচেজ, এই ক্যাম্পেইন থেকে এতগুলো পারচেজ, ঠিক আছে। তো সেই জন্যই আমরা কিন্তু এই ডেটাটা গুগল অ্যাডস এর কাছে সেন্ড করি যখন আমাদের ওয়েবসাইটে কোনো একটা কনভার্সন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন একটা অপশন আছে কনভার্সন অ্যাকশন অপটিমাইজেশন অপশন, ঠিক আছে। আচ্ছা, এখানে দুই ধরনের কনভার্সন অ্যাকশন অপটিমাইজেশন আপনি সিলেক্ট করতে পারবেন, একটা হলো প্রাইমারি অ্যাকশন ইউজ ফর বিডিং অপটিমাইজেশন এন্ড সেকেন্ডারি অ্যাকশন নট ইউজ ফর বিডিং অপটিমাইজেশন। আচ্ছা, কি রাইবে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, যদি আপনি এই কনভার্সনটাকে অ্যাজ এ প্রাইমারি অ্যাকশন সিলেক্ট করেন তাহলে কি হবে যে যখনই আপনি কোনো একটা ক্যাম্পেইনে এই কনভার্সনটা ইউজ করবেন তখন ওই ক্যাম্পেইনটা এই পার্টিকুলার কনভার্সনের জন্য অপটিমাইজ হবে। একটু ভালোভাবে বুঝিয়ে বলেন তো রাই ভাই। মানে যখন আমরা কোনো ক্যাম্পেইন রান করি তখন আমাকে গুগলকে বলতে হয় যে পার্টিকুলার কোন ইভেন্টের জন্য বা পার্টিকুলার কোন কনভার্সনের জন্য তুমি তোমার ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করতে যাচ্ছ, ঠিক আছে। তো তখন আমরা যেহেতু পারচেজ যদি সিলেক্ট করি তখন তখন আমরা যেহেতু পারচেজকে অ্যাজ এ প্রাইমারি অ্যাকশন সিলেক্ট করে রেখেছি তার মানে তখন গুগল কি করবে যে এমন ব্যক্তিদের খুঁজে বার করবে যাদের পারচেজ করার চান্স অনেক হাই, ঠিক আছে, যদি আমরা পারচেজকে অ্যাজ এ প্রাইমারি অ্যাকশন সিলেক্ট করি। যদি সেকেন্ডারি অ্যাকশন সিলেক্ট করি তাহলে কি হবে, তবু সেকেন্ডারি অ্যাকশন সিলেক্ট করলেও পারচেজ ইভেন্ট কিন্তু পারচেজ কনভার্সন কাউন্ট হবে, মানে আপনার গুগল অ্যাড থেকে একটা ব্যক্তি আসলো, আসার পর আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করলো, সেই পারচেজটা কিন্তু অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে। কিন্তু গুগলের অ্যালগোরিদম ওই পার্টিকুলার ইভেন্টের জন্য আপনার ক্যাম্পেইনকে অপটিমাইজ করবে না, মানে গুগলের অ্যালগোরিদম এরকম ব্যক্তি খুঁজে বার করবে না
যাদের পারচেজ করার প্রবণতা বা প্রবাবিলিটি অনেক বেশি। কেন কি আপনি এই পারচেজ ইভেন্টটাকে অ্যাজ এ সেকেন্ডারি কনভার্সন সিলেক্ট করেছেন, মানে এটা আমার সেকেন্ডারি। তুমি আমার ওয়েবসাইট থেকে যে ব্যক্তিরা আসছে বা আমার অ্যাড থেকে যে ব্যক্তিরা আসছে, তারা আসার পর যদি পারচেজ করে তাহলে সেটাকে তুমি কাউন্ট করো, কিন্তু ওই ইভেন্টের জন্য তুমি আমার ক্যাম্পেইনকে অপটিমাইজ করো না। ঠিক আছে, তখন আপনি এটা করবেন সেকেন্ডারি, মানে আপনি দেখতে চাচ্ছেন শুধু, কিন্তু ওই ইভেন্টের জন্য আপনার ক্যাম্পেইন আপনি অপটিমাইজ করতে যাচ্ছেন না। মানে আপনার এরকম উদ্দেশ্য, মনে করেন যে আমার গুগল অ্যাড থেকে যে ব্যক্তিরা আসছে তাদের মধ্যে থেকে কজন অ্যাড টু কার্ট করছে, এটা আমি দেখবো শুধু, এটার জন্য আমি কোনো ক্যাম্পেইন অপটিমাইজ করব না। তখন আপনি ওই কনভার্সনটাকে অ্যাজ এ সেকেন্ডারি করবেন। তাহলে কি হবে, যে গুগল কি করবে, যে গুগল অ্যাড থেকে আসার পর যে ব্যক্তিরা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করছে তাদের সেই কনভার্সন গুলোকে কাউন্ট করবে, কিন্তু পার্টিকুলার ওই ইভেন্টের জন্য আপনার ক্যাম্পেইন অপটিমাইজ করবে না। মানে গুগলের অ্যালগোরিদম এরকম লোককে খুঁজে বার করবে না বা এরকম লোককে আপনার অ্যাডটা দেখাবে না যাদের অ্যাড টু কার্ট করার চান্স অনেক বেশি। কেন কি আপনি ওটাকে সেকেন্ডারি বলেছেন, যে আমি শুধু দেখতেই চাই ভাই কজন অ্যাড টু কার্ট করছে আমার গুগল অ্যাড থেকে আসার পর, কিন্তু আমার ক্যাম্পেইন নট নেসেসারিলি যে আমি চাচ্ছি যে ওইরকম লোককে তুমি আমার অ্যাডটা দেখাও যারা অ্যাড টু কার্ট করার চান্স বেশি আছে। ঠিক আছে, তো সেরকম। আর যদি প্রাইমারি সিলেক্ট করেন তাহলে কি হবে, গুগল অ্যাড কনভার্সনটা তো কাউন্ট করবেই, সেটা তো কমন, কিন্তু আপনার ক্যাম্পেইনও ওই পার্টিকুলার ইভেন্টের জন্য অপটিমাইজ করবে। মানে গুগল ডেলিবারেটলি আপনার অ্যাডটাকে এমন লোকেদের কাছে বা এমন অডিয়েন্সের কাছে শো করবে যাদের পারচেজ করার চান্স অনেক হাই, যদি আপনি কোনো একটা পার্টিকুলার কনভার্সনকে প্রাইমারি অ্যাকশন হিসাবে সিলেক্ট করে থাকে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, তো আমার পারচেজ সাধারণত প্রাইমারি অ্যাকশনই হয়। কেন কি আমরা সাধারণত আমাদের ক্যাম্পেইনকে পারচেজ ইভেন্টের জন্য অপটিমাইজ করতে চাই, কেন কি আমরা বেশি বেশি পারচেজ নিতে চাই, তাই না? আচ্ছা, তারপর আমাকে দিতে হবে এখানে কনভার্সনের নাম। যে কোনো আপনি নাম দিতে পারেন, রাম শ্যাম যদু মধু কদু, যা নাম দিবেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটা মিনিংফুল নাম দিলে আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন যে এই কনভার্সনটা কোন কনভার্সন। ঠিক আছে, আমি দিই ওয়েবসাইট পারচেজ, আমি একটা নাম দিই ব্যাচ, মনে করেন আহ মনে করেন কি দেবো, দাঁড়ান, ফুল স্ট্যাক নাম দিচ্ছি। ঠিক আছে, এই ফুল স্ট্যাক নামটা আপনাদের দিতে হবে না, আমি এই জন্য নাম দিচ্ছি, মানে আমার গুগল অ্যাডসে অনেক কনভার্সন ক্রিয়েট করা আছে অলরেডি, আমরা যেন ইজিলি খুঁজে পাই তাই জন্য নাম দিচ্ছি। আপনি যে কোনো নাম দিবেন, ওয়েবসাইট পারচেজ এরকমই দিবেন। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন তারপর যে অপশনটা আছে সেটা হলো ভ্যালু। আচ্ছা, তাই ভাই আমাকে এখানে দেখেন তিনটা অপশন আছে ভ্যালু সিলেক্ট করা। একটা হলো ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, অ্যান্ড ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন অ্যান্ড ইট ইজ নট রেকমেন্ডেড। ঠিক আছে, আচ্ছা, গুগল সবসময় রেকমেন্ড করে যে যখনই আপনি একটা কনভার্সন ক্রিয়েট করবেন গুগল অ্যাডসে, তার সঙ্গে কিছু ভ্যালু অ্যাসোসিয়েট করেন। কেন? তার সঙ্গে কিছু ভ্যালু অ্যাসোসিয়েট করে, তার জন্য দেখেন থার্ড অপশনটা হলো এখানে নট রেকমেন্ডেড, মানে এই কনভার্সনে কোনো ভ্যালু নেই, মানে এই কনভার্সনের সঙ্গে কোনো মানিটারি ভ্যালু অ্যাড করা হয়নি। মানে যখনই আপনি একটা অ্যাকশন আপনার ওয়েবসাইটে হচ্ছে, সেটা আপনি গুগলকে ইন্ডিকেট করেন এই ইনফরমেশনটা, এই ইভেন্টটা কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে, তো সেটা ইনফর্ম করবেন কিভাবে, সেটার সঙ্গে কোনো একটা মানিটারি ভ্যালু তার সঙ্গে অ্যাসোসিয়েট করে দেন, যে এই ইভেন্টটা আমার কাছে 500 টাকার সমান, এই ইভেন্টটা আমার কাছে 1000 টাকার সমান, এই ইভেন্টটা আমার কাছে 2000 টাকার সমান। ঠিক আছে, তো এরকম একটা মানিটারি ভ্যালু তার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারে বলে গুগল, কেন, সো দ্যাট গুগল ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট দিস পার্টিকুলার ইভেন্ট অর দিস পার্টিকুলার কনভার্সন ফর ইউর বিজনেস, মানে তোমার বিজনেসের জন্য এই কনভার্সনটা কতটা ইম্পর্টেন্ট গুগল তো জানে না। তার কাছে তো সব কনভার্সন যদি সেম হয় তাহলে আপনার কাছে মনে করেন এই পারচেজ ইভেন্টটা যতটা আপনার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্টটা অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, বা অন্য একটা কোনো ইভেন্ট আপনার কাছে অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে। তাহলে আপনাকে গুগলে বুঝিয়ে দিতে হবে যে ভাই পারচেজ ইভেন্ট আমার বিজনেসের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, তো সেটার জন্য তুমি একটু কেয়ারফুলি দেখো। ঠিক আছে, তো সেরকম আপনাকে এই জন্য গুগল সবসময় বলে যে যখনই আপনি কোনো একটা কনভার্সন তৈরি করবেন তার সঙ্গে সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালু তার সঙ্গে অ্যাসোসিয়েট করেন, মানিটারি ভ্যালু অ্যাসোসিয়েট করেন, সো দ্যাট গুগল ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট দ্যাট পার্টিকুলার কনভার্সন ফর ইউর বিজনেস। ঠিক আছে,
আচ্ছা, এখন এখানে দেখেন তাহলে থার্ড অপশনটা তো আমরা চুজ করবো না কখনোই, এটা বাদ। ঠিক আছে, তাহলে প্রথম দুটো অপশন। আচ্ছা, তো প্রথম একটা অপশন আছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। মানে প্রথম অপশনটা যদি আমরা সিলেক্ট করি, এই যে প্রথম অপশনটা সিলেক্ট করি, তাহলে কি হবে, যে মনে করেন আমার ওয়েবসাইটে আজকে একজন লোক আসলো, আসার পর একটা 500 টাকার প্রোডাক্ট কিনেছে। ঠিক আছে, আচ্ছা, 500 টাকা প্রোডাক্ট কিনেছে, কেনার পর আমি এখানে দেখেন যদি কনভার্সন ভ্যালু এখানে আমি দিয়ে রাখি 100, এখানে আপনি যে কোনো কারেন্সি দিতে পারেন। মনে করেন আমি ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা দিয়ে রাখলাম। কিন্তু আমার ওয়েবসাইটে ব্যক্তিটা এসে কত টাকা প্রোডাক্ট পারচেস করেছে, 500 টাকা। সে 500 টাকা প্রোডাক্ট পারচেস করা সত্ত্বেও গুগল কি করবে, ওই ওই পার্টিকুলার পারচেসের মানিটারি ভ্যালু কত অ্যাসোসিয়েট করবে, সেটা হলো 100 রুপিস। ঠিক আছে, বা 100, কারেন্সি হলো আইএনআর। ঠিক আছে, তার মানে এইটা, মানে এই কনভার্সনের ভ্যালু ডিপেন্ড করবে না যে আপনার ওয়েবসাইটে যে ব্যক্তি এসে কত টাকার পারচেস করলো তার উপর, যদি আপনি এটাকে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন সিলেক্ট করেন। মানে প্রত্যেকটা কনভার্সনের জন্য এই সেম ভ্যালুটাই তুমি ইউজ করো। মানে আমার ওয়েবসাইটে irrespective of the value of the product that has been purchased from my website। ঠিক আছে, মানে আমার ওয়েবসাইটে কত টাকা প্রোডাক্ট পারচেজ হলো সেটা গুলি মারো, সেটার সঙ্গে কোনো দরকারই নেই। ঠিক আছে, তুমি প্রত্যেকটা পারচেজ হলেই তুমি সেই পারচেজের ভ্যালু কত দিবে, 100 রুপিস। ঠিক আছে, সে 1 লাখ টাকারও প্রোডাক্ট পারচেস করলেও 100 রুপিস, সে 10 টাকা প্রোডাক্ট পারচেস করলেও 100 রুপিস, সে 5,000 টাকা প্রোডাক্ট পারচেস করলেও 100 রুপিস। ঠিক আছে, তার মানে আপনি বললেন যে আমার প্রত্যেকটা পারচেসের জন্য সেম ভ্যালু ইউজ করো, সেটা হলো 100 রুপিস। ঠিক আছে, আর দ্বিতীয় অপশনটা আছে যে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। মানে তুমি প্রত্যেকটা কনভার্সনের জন্য আলাদা আলাদা ভ্যালু ইউজ করো। ঠিক আছে, এখন এই সেকেন্ড অপশনটা আমরা পারচেসের জন্য সিলেক্ট করব। কেন করব তাই ভাই? কেন কি দেখেন, আমার ওয়েবসাইটে যখন একজন ইউজার আসে, তো সে যখন একজন ইউজার এসে 500 টাকা পারচেস করবে, কেউ হয়তো এসে 100 টাকার করবে, কেউ হয়তো এসে 3,000 টাকা পারচেস করবে, কেউ হয়তো এসে 2,000 টাকা পারচেস করবে। তো এই পারচেস ভ্যালুটা কিন্তু স্ট্যাটিক নয়, এটা কিন্তু ডাইনামিক। মানে ব্যক্তি বেসে এটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? তো এই জন্য আমরা এটা কি কি করব, আমাদের ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। মানে প্রত্যেকটা কনভার্সনে যেহেতু ভ্যালু আলাদা আলাদা, তাই জন্য আমরা এটাকে কি করব, ডাইনামিক তৈরি করে দেব। এটা কোনো স্ট্যাটিক ভ্যালু নয়। যখন যত যত টাকার প্রোডাক্ট পারচেজ হবে আমাদের ওয়েবসাইটে, সেই পারচেজের ভ্যালু হলো সেই অ্যামাউন্টটা। মানে কেউ এসে যদি আমার ওয়েবসাইটে 500 টাকা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে সেই পারচেজ ইভেন্টটার ভ্যালু হলো 500। কেউ যদি এসে আমার ওয়েবসাইটে 1,000 টাকার কোনো প্রোডাক্ট পারচেস করে, তাহলে সেই পারচেজের ভ্যালু হলো 1,000। ঠিক আছে, তার মানে আপনি বলে দিচ্ছেন গুগলকে যে ভাই, আমার ওয়েবসাইটে যে পারচেজ হচ্ছে সেই পারচেজ গুলোর ভ্যালু কিন্তু সেম নয়, সেটা কিন্তু আলাদা আলাদা। তো সেরকম ভাবে তুমি এটাকে দেখো। তার জন্য গুগল বুঝবে, আচ্ছা তাহলে, তাহলে গুগল কি করবে, আপনার হাই ভ্যালু অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিবে, সো দ্যাট দে ক্যান, লাইক ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর আরওআই। মানে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেন অনেক বেশি হয়। তাই জন্য আমাদের কি করবে, গুগল কি করবে, আপনার অ্যাডটাকে এমন লোকের কাছে পুশ করার চেষ্টা করবে যাদের কনভার্সন ভ্যালুটা হাই, মানে তারা সাধারণত বেশি টাকা প্রোডাক্ট পারচেস করে, 3,000, 4,000, 5,000, 6,000। তাই জন্য আমাদের এই ভ্যালুটা, কিন্তু যদি আমরা সেম দিয়ে দিতাম, তাহলে কি হতো, গুগলের কাছে কোনো আইডিয়াই থাকতো না। ও দেখ সব পারচেসেরই ভ্যালু সেম, মানে তার কাছে কিন্তু সব পারচেসই, মানে সে কিন্তু তার অ্যালগোরিদম কিন্তু এটা বুঝতে পারছে না যে কোন পারচেসটা বেশি টাকার, মানে কোন যে ব্যক্তিটা বেশি টাকা প্রোডাক্ট পারচেস করছে সেই ব্যক্তিটা কে, কেন কি প্রত্যেকটা পারচেসেরই ভ্যালু আপনি সেম দিয়েছেন, তার কাছে তো সব পারচেসই সেম, তাই না? তো সে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তাই না? যে একজন ব্যক্তি আসলো, সে এসে 500 টাকা পারচেস করলো, এক্স আসলো, আর ওয়াই আসলো, সে 1,000 টাকা পড়টা পারচেস করলো। কিন্তু আপনি যদি এটা সেম দিয়ে দিতেন, তাহলে কি হতো, এক্স এরও ভ্যালু 100 আসতো, ওয়াই এরও ভ্যালু 100 আসতো, মানে দুটো ব্যক্তি সেম গুগলের কাছে, মানে ভ্যালুর দিক থেকে, পারচেজের ভ্যালুর দিক থেকে, তাই না? তখন কিন্তু গুগল বুঝতে পারবে না যে কোন অডিয়েন্সের কাছে আমাকে গেলে আমি হাই ভ্যালু অডিয়েন্স খুঁজে পাবো, বা এই বিজনেসের জন্য হাই ভ্যালু অডিয়েন্স কোনটা, কোন ধরনের লোকেরা। ঠিক আছে,
কিন্তু আপনি যদি এটাকে ডাইনামিক ভ্যালু দেন তখন কিন্তু গুগল মানে এক্স এসে 500 টাকা প্রোডাক্ট পারচেস করেছে আর ওয়াই এসে 1000 টাকা প্রোডাক্ট পারচেস করেছে, তাহলে গুগলের কাছে আইডিয়া আছে যে এক্স ধরনের যে লোকগুলো তারা সাধারণত কম টাকার প্রোডাক্ট পারচেস করে, কিন্তু ওয়াই ধরনের যে লোকগুলো তারা কিন্তু বেশি প্রোডাক্ট পারচেস করে, তাহলে তোমার একটা আমি ওই ওয়াই ধরনের লোকের কাছে পৌঁছে দেবো, সো দ্যাট ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর আর ওয়াই, তাই না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো এই জন্য আমরা এই পারচেস অ্যামাউন্টটা সবসময় ডাইনামিক রাখার চেষ্টা করব ফর দ্য পারচেজ ইভেন্ট। ঠিক আছে, আসেন এখন হতে পারে রাই ভাই, ঠিক আছে আমরা মনে করেন আমরা ডাইনামিক ভ্যালু দিলাম এখানে, সাপোজ ধরে নেন যে যত টাকা প্রোডাক্ট পারচেস করবে সেই পারচেসের ভ্যালু সেটাই, কিন্তু তাহলে এখানে কেন আমাকে বলছে আবার একটা ভ্যালু বসাতে, যেমন আমাদের মানে স্ট্যাটিক ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে দিয়েছিলাম 100, তাহলে এখানে কেন আবার বসাতে বলছে, আমরা এখানে ডাইনামিক বাড়াবো তাই না, তাহলে এখানে গুগল এই জন্যই চাচ্ছে যে তুমি একটা ডিফল্ট ভ্যালু দাও। ডিফল্ট ভ্যালু মানে মনে করেন সাপোজ ইন কেস আপনি যখন এই পারচেজ ইভেন্টটা গুগল অ্যাডস এর কাছে পাঠাবে তখন আমাদের ভ্যালু যে প্যারামিটারটা সেন্ড করতে হয় সেই ভ্যালু প্যারামিটারটা পাঠাতে ভুলে গেলেন সাপোজ ধরে নেন, অথবা ওই ভ্যালু প্যারামিটারের যে অ্যামাউন্টটা আছে সেটা হয়তো সঠিকভাবে যাচ্ছে না গুগলের কাছে, বা যে কোনো রিজন বশত গুগল যদি এই ভ্যালু প্যারামিটারটার ভ্যালু সঠিকভাবে না পায় তখন ও কি করবে অ্যাজ এ ব্যাকআপ প্রসেস, অ্যাজ এ ব্যাকআপ তখন ও এই ডিফল্ট ভ্যালুটাকে ইউজ করবে। মনে করেন সাপোজ আপনি একটা পারচেজ ইভেন্ট গুগল কাছে পাঠাচ্ছেন এবং সেই পারচেজ ইভেন্টে আপনি ভ্যালু প্যারামিটারটা দিতে ভুলে গেছেন আর এখানে ডাইনামিক দিয়ে রেখেছেন মনে করেন সাপোজ, তখন গুগল কি করবে, আরে আমার তো ভ্যালু প্যারামিটার আসার কথা ছিল কিন্তু আমি তো পেলাম না, তো গুগল কি বলবে ওটার সঙ্গে কোনো ভ্যালু নাই, আর সেটা তো ও বলেছে নট রিকমেন্ডেড, মানে মানে সব ইভেন্টেরই কিছু না কিছু ভ্যালু আছে, তো সেটা তাহলে কি হবে, ভ্যালু প্যারামিটার পাঠানোর কথা ছিল কিন্তু নাই এখানে, আমি কি করবো গুগল, গুগল তো ওই জন্য বলছে ভাই আমাকে একটা ব্যাকআপ দিয়ে দাও, মানে তোমার যখন যদি পাঠাতে ভুল হয়ে যায় বা কোনো কারণবশত তোমার ভ্যালুটা না আসে তখন আমি ওই ব্যাকআপ যেটা রেখেছো সেটা আমি ইউজ করব। তাই জন্য গুগল এখানে বলছে যে তুমি আমাকে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দাও, যদি তুমি ভ্যালু প্যারামিটার সেন্ড না করো বা ভ্যালু প্যারামিটারটা সঠিকভাবে আমার কাছে না আসে তখন আমি এই ডিফল্ট ভ্যালুটা ওই পারচেজ ইভেন্টের সঙ্গে অ্যাড করে দেবো, মানে ওই পারচেজের ভ্যালু হলো 100। ঠিক আছে, তো আপনি এখানে যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন, যে কোনো কারেন্সি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, তো সেটা জাস্ট ফর ব্যাকআপ প্রসেস, কিন্তু যদি আপনি ভ্যালু প্যারামিটার সঠিকভাবে পাঠান এবং ভ্যালু প্যারামিটারের যে অ্যামাউন্টটা আছে যদি সঠিক হয় তখন গুগল কিন্তু এই ডিফল্ট ভ্যালুটা ইউজ করবে না, আপনি ভ্যালু প্যারামিটারের মাধ্যমে যেটা পাঠাচ্ছেন সেটাই কিন্তু গুগল ইউজ করবে, ইট ইজ জাস্ট ফর এ ব্যাকআপ প্রসেস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ভ্যালু বুঝে গেলাম, এবার চলে আসছে কাউন্ট। এবার গুগল আপনাকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে ভাই তুমি কি তোমার ওয়েবসাইটে যে ব্যক্তিগুলো আসছে সেই ব্যক্তি দ্বারা যে পারচেজ গুলো হচ্ছে সেই পারচেজে প্রত্যেকটা পারচেজকেই কি তুমি অ্যাজ এ কনভার্সন কাউন্ট করতে চাও, না এমন যে মনে করেন একটা সেম ব্যক্তি আপনার আজকে মনে করেন একটা লোক আপনার ওয়েবসাইটে আসলো এসে পারচেজ করলো, ওই সেম ব্যক্তি কালকে আপনার ওয়েবসাইটে এসে আবার পারচেজ করেছে, তাহলে এই যে সেম ব্যক্তি মাল্টিপল পারচেজ করছে আপনার ওয়েবসাইটে, তাহলে এই তাহলে কি সেই সেম ব্যক্তি দ্বারা যে মাল্টিপল পারচেজ গুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে সেগুলোকে কি তুমি একটাই পারচেজ ইভেন্ট হিসেবে কাউন্ট করতে চাও, না সে যতবারই পারচেজ করুক তার প্রত্যেকটা পারচেজই যেন অ্যাজ এ কনভার্সন কাউন্ট হয়। তো আবার আমি ক্লিয়ার করে বলি কাউন্ট জিনিসটা কি, যে মনে করেন একটা ব্যক্তি আপনার ওয়েবসাইটে এসে আজকে একটা পারচেজ করলো, তো করার পর কি হলো সেটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হলো, ঠিক আছে, ওই ব্যক্তিটা আবার কালকে এসে আপনার ওয়েবসাইটে এসে আবার পারচেজ করেছে, তাহলে এখন যে সেকেন্ড দিনে ওই সেম ব্যক্তিটা এসে পারচেজ করলো তো সেই পারচেজটাকেও কি একটা নতুন কনভার্সন হিসেবে কাউন্ট করবে, না সেটাকে কাউন্ট করবে না, কারণ কি ওই ব্যক্তিটা অলরেডি আমরা আগের দিন এসে আমার পারচেজ করেছে তখন আমরা কনভার্সন কাউন্ট করে ফেলেছি আর আমরা ওটাকে নতুন কনভার্সন হিসেবে কাউন্ট করবো না এরকম কিছু। তো সেটাই এখানে আমাদের ডিটারমাইন হবে, যদি আপনি এভরি করেন তাহলে কি ইররেসপেক্টিভ অফ, মানে ওই সেম ব্যক্তি 100 বার পারচেজ করলেও ওই 100টা পারচেজ অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, আর আলাদা আলাদা ব্যক্তি যদি পারচেজ করে তবুও কাউন্ট হবে, মানে ইররেসপেক্টিভ অফ যে এটা সেম ব্যক্তি না আলাদা ব্যক্তি কোনো ইয়ে মানে ফ্যাক্টর করবে না, ঠিক আছে, তো যখনই পারচেজ হবে আমার অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, কিন্তু যদি আমি 1 দিতাম তাহলে কি হতো, যে মনে করেন ওই সেম ব্যক্তি যদি মাল্টিপল পারচেজ আমার ওয়েবসাইটে করতো তাহলে ওর ফার্স্ট পারচেজটাই অ্যাজ এ কনভার্সন কাউন্ট হতো,
কিন্তু পরের যে পারচেজ গুলো ও করেছে আমাদের ওয়েবসাইটে সেগুলো অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে না। কেন কি আমি বলে দিয়েছি ওয়ান, মানে প্রথম ও যে কনভার্সনটা করবে সেটাই অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, বা পারচেজটা করবে সেটাও অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে। কিন্তু ওই সেম ব্যক্তি যদি মাল্টিপল টাইমস আমাদের ওয়েবসাইটে এসে পারচেজ করে তখন মানে সাবসিকুয়েন্ট পারচেজ গুলো অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে না। ঠিক আছে? তো সেটা সাধারণত লিড রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এটা প্রয়োজন। যখন আমরা দেখব লিডের ক্ষেত্রে দেখব যে রেকমেন্ডেড ফর লিডস এন্ড সাইন আপস, মানে লিডের ক্ষেত্রে এটা কেন ইম্পর্টেন্ট একটু বলেও দিই। লিডের ক্ষেত্রে মনে করেন আপনার ওয়েবসাইটে একটা লিড ফর্ম আছে, আমি আজকে আপনার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর ওই লিড ফর্মটা সাবমিট করলাম, একটা লিড জেনারেট হলো আমার নামে, ঠিক আছে, রাহি মাসুম রেজা একজন লিড, ঠিক আছে। এখন আমি তারপরের দিন আপনার ওয়েবসাইটে গিয়ে যদি আবার ওই ফর্মটা সাবমিট করি, নতুন কি লিড জেনারেট হবে? না, কেন কি আমি তো ব্যক্তিটা সেমই, তাই না? আমি আবার যখন লিডটা ফর্মটা সাবমিট করব তখন তো আমি আবার সেম ইনফরমেশন দিয়ে সাবমিট করব, তো নতুন কোনো লিড জেনারেট হচ্ছে না। মানে সেম ব্যক্তি যদি মাল্টিপল টাইমস আপনার লিড মানে লিড ফর্ম সাবমিট করে, নতুন কোনো লিড জেনারেট হচ্ছে না, ওই সেম লিডই বারবার ফর্মটা সাবমিট করছে, নতুন কোনো লিড জেনারেট হচ্ছে না। এই জন্য তখন আমরা কি করি, ওয়ান করি, মানে যে যদি সেম ব্যক্তি আমার ওয়েবসাইটে এসে মাল্টিপল টাইমস ফর্মটা সাবমিট করে তাহলে ওটাকে অ্যাজ এ ওয়ান কনভার্সন কাউন্ট হবে। কেন কি লিড একবারই জেনারেট হয়েছে, মাল্টিপল টাইম জেনারেট হয়নি, কারণ কি ব্যক্তিটা সেম। কিন্তু যদি হ্যাঁ, যদি এরকম হয় যে না রাহি ভাই দুটো ব্যক্তি আসলো, মনে করেন যে প্রথম ব্যক্তিটা এসে লিড ফর্ম সাবমিট করলো তখন একটা লিড জেনারেট হলো, আর একটা অন্য ব্যক্তি আসলো ও এসে লিড ফর্ম সাবমিট করলো তো একটা নতুন লিড জেনারেট হলো, তাহলে এটাকে অ্যাজ এ টু কনভার্সন কাউন্ট হবে, কেন কি ব্যক্তি দুটো আলাদা আলাদা, তাই না? কিন্তু সেম ব্যক্তি যদি মাল্টিপল টাইমস লিড ফর্ম সাবমিট করে, লিড কিন্তু নতুন জেনারেট হচ্ছে না, ওই সেম লিডই। এই জন্য আমরা সাধারণত লিড বা সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আমরা সেটাকে ওয়ান কাউন্ট করি, ঠিক আছে, যে ফার্স্ট ইন্টারাকশন ইজ ইম্পর্টেন্ট ফর আস, মানে প্রথমবার যখন লিড জেনারেট হয়ে গেছে ব্যাস সেটাই আমাদের ইম্পর্টেন্ট, তো সেটাকে আমরা এজ এ কনভার্সন কাউন্ট করবো। কিন্তু সেম ব্যক্তি যদি মাল্টিপল টাইমস ফর্ম সাবমিট করে তবে সেগুলো কিন্তু এজ এ কনভার্সন কাউন্ট হবে না, কেন কি ওটা কোনো নতুন কোনো লিড আমাকে জেনারেট করে দিচ্ছে না। কিন্তু পারচেজের ক্ষেত্রে জিনিসটা কিন্তু ডিফারেন্ট, মানে সেম ব্যক্তি যদি মাল্টিপল পারচেজ করে, প্রত্যেক পারচেজই কিন্তু আলাদা আলাদা পারচেজ, প্রত্যেকটা পারচেজই কিন্তু আমাদের বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তাই না? তো সেটাই এর জন্য আমরা ই কমার্স বেস ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা সাধারণত এভরি করবো, বা পারচেজ ইভেন্টের ক্ষেত্রে আমরা এভরি করবো, ঠিক আছে, যে প্রত্যেকটা পারচেজই যেন অ্যাজ এ কনভার্সন কাউন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে দেখেন ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো অ্যান্ড ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। এই তিনটা জিনিস হলো যে আমার অ্যাট্রিবিউশন রিলেটেড। আচ্ছা রাই ভাই, অ্যাট্রিবিউশন কি? অ্যাট্রিবিউশন মানে হলো যে একটু আগে আমি বললাম যে আমার একটা ক্যাম্পেইন চলছে বা আমার একটা অ্যাড গুগল অ্যাডস এ রান হচ্ছে, ঠিক আছে, গুগলে রান হচ্ছে। এখন ওই অ্যাড থেকে কতগুলো পারচেজ পেলাম আমি, এই জিনিসটাকে আইডেন্টিফাই করার পরে প্রসেসই হলো অ্যাট্রিবিউশন। মানে আমার একটা পার্টিকুলার অ্যাড থেকে আমি কতগুলো পারচেজ পেলাম, এই জিনিসটাকে আইডেন্টিফাই করার প্রসেসটার নামই হলো অ্যাট্রিবিউশন। মানে আমি অ্যাট্রিবিউট করছি, মানে আমি বলছি যে ভাই এই পারচেজটা ওই ক্যাম্পেইন থেকে হয়েছে, this purchase has been attributed to that particular ad or to that particular campaign, ঠিক আছে। তো এই অ্যাট্রিবিউশন রিলেটেড এই তিনটা প্যারামিটার আমাদের এখানে সিলেক্ট করতে হবে। কি? একটা হলো ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, আর একটা হলো এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো, এন্ড লাস্ট ওয়ান ইজ ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। আচ্ছা, ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো কি নাহি ভাই? মনে করেন সাপোজ, মনে করেন যে আপনি গুগল অ্যাড চালাচ্ছেন, ঠিক আছে, আজকে আপনার গুগল অ্যাডে কেউ একজন ক্লিক করলো, করার পর আপনার ওয়েবসাইটে গেল, ঠিক আছে, যাওয়ার পর কি এরকম হবে যে সব সময় সে আপনার অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পর সঙ্গে সঙ্গে পারচেজ করে নেবে? এরকম হওয়ার চান্স হতে পারে, কিন্তু চান্স নাও হতে পারে, দুটোই কিন্তু সম্ভব হতে পারে। যে আমরাই বা কেউ একজন আমার অ্যাডটা দেখলো, দেখার পর ক্লিক করলো, করার পর আমার ওয়েবসাইটে গেল, গিয়ে পারচেজ করে নিল, এটাও যেমন হতে পারে। এরকমও হতে পারে যে কেউ ব্যক্তি আপনার অ্যাডে ক্লিক করলো, করার পর আপনার ওয়েবসাইটে গেল কিন্তু পারচেজ করলো না, এরকমও হতে পারে, পারে না? দুটোই সম্ভব, তাই না? আচ্ছা, এখন যে ব্যক্তিটা আপনার অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে গিয়ে পারচেজ করলো না, ঠিক আছে, সেই জন্য সেই ইউজ কেস গুলোর জন্য আমরা এই তিনটা প্যারামিটার ইউজ করব। একটা হলো ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো, আর ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। মানে
যে ব্যক্তিরা আপনার অ্যাডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কনভার্ট হলো না আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? তো সেই সব ইউজ কেসের ক্ষেত্রে বা সেই সব জিনিসগুলোর ক্ষেত্রে আমরা এই তিনটে জিনিস ইউজ করবো। আচ্ছা, তাহলে প্রথমটা হলো ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। মানে মনে করেন রাহি ভাই, কেউ আপনার আমাদের অ্যাডে ক্লিক করলো, করার পর আমাদের ওয়েবসাইটে গেল, যাওয়ার পর সে একটা প্রোডাক্ট দেখলো, মনে করেন তার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর সে প্রোডাক্টটা তার কার্টে অ্যাড করেছে, করার পর সে পারচেজ করেনি, কোনো কারণবশত সে হয়তো পারচেজ করেনি, তার হয়তো নেটের প্রবলেম হয়ে গেছে, বা সে হয়তো বাইরে চলে গেছে, হোয়াট এভার রিজন, বা পরে পারচেজ করবে, তার কাছে এখন পয়সা নেই, পরে ইয়ে করবে, তো যাই হোক, হোয়াট এভার দ্য রিজন, সে সঙ্গে সঙ্গে পারচেজ করেনি, ঠিক আছে? না করার পর এবার মনে করেন সে অনেক দিন পর তার মনে পড়েছে যে আরে আমি তো এই প্রোডাক্টটা পারচেজ করার কথা ছিল, তাহলে আমি তো এটা অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, আমি এখন পারচেজ করি, বা আমার এখন পয়সা হয়েছে, আমি জোগাড় করেছি, আমি এখন ওই প্রোডাক্টটা পারচেজ করব, ঠিক আছে? সো আপনার ওয়েবসাইটে আসলো, আসার পর সে মনে করেন ফাইনালি আহ পারচেজ করে নিল, ঠিক আছে? এখন প্রশ্নটা হলো এই জায়গায় যে প্রথম যখন সে আপনার অ্যাডটা দেখার পর আপনার ওয়েবসাইটে এসেছিল, আসার পর ওই প্রোডাক্টটা তার কার্টে অ্যাড করেছিল, তাই না? তারপর কিছুদিন পর, একটা সার্টেন টাইম পিরিয়ডের পর, সে আপনার ওয়েবসাইটে আবার রিটার্ন ব্যাক করেছে, এবং করার পর সে ফাইনালি পারচেজ করেছে, তাই না? তো এই যে অ্যাড টু কার্ট করা থেকে ফাইনালি পারচেজ করার মাঝখানে কিন্তু একটা টাইম গ্যাপ আছে, তাই না? সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়নি, তাই না? এখন এই টাইম গ্যাপটা কতটা আপনি রাখতে যাচ্ছেন, মানে আপনাকে গুগলকে বলে দিতে হবে যে ভাই, আমার ওয়েবসাইটে একজন ব্যক্তি আসার পর, সে মনে করেন আমার অ্যাডে ক্লিক করার পর আমার ওয়েবসাইটে আসলো, আসার পর সে সঙ্গে সঙ্গে কনভার্ট না হয়ে কিছু টাইম পিরিয়ডের পর আমার ওয়েবসাইটে আসলো এবং এসে সে কনভার্ট হলো। তো তুমি এই টাইম পিরিয়ডটাকে তুমি কনসিডার করো, যে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি কেউ আমার ওয়েবসাইটে রিটার্ন ব্যাক করে এবং ফাইনালি পারচেজ করে, তবে সেই পারচেজটাকে তুমি অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবে। এই টাইম পিরিয়ড বা এই টাইম ফ্রেমটা আপনাকে গুগলকে বলে দিতে হবে, ঠিক আছে? যে আপনার অ্যাডে ক্লিক করা থেকে ফাইনালি কনভার্ট হওয়া পর্যন্ত কতটা গ্যাপ আপনি রাখতে যাচ্ছেন। মানে এই গ্যাপের মাঝখানে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে এবং ফাইনালি কনভার্ট হয়, তবেই শুধুমাত্র এই পারচেজ গুলোকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করা হবে। যেমন এখানে যেমন 30 ডেজ সিলেক্ট করা আছে, এখানে মাল্টিপল আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো ইচ্ছা অনুযায়ী আপনার, ঠিক আছে? এখানে যেমন ডিফল্ট বা স্ট্যান্ডার্ড যেটা ধরা হয় সেটা হলো 30 ডেজ। মানে আমি এক্সাম্পল দেই, যে মনে করেন একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসলো, আসার পর অ্যাডে ক্লিক করলো, করার পর সে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করলো, করার পর সে আপনার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট দেখেছে, দেখার পর সে প্রোডাক্টটা কার্ডে অ্যাড করেছে, করার পর সে আর পারচেস করেনি, না করার পর এবার সে কি করেছে, অ্যাডে যেদিন ক্লিক করেছিল সেই দিন থেকে মনে করেন 28তম দিনে, ঠিক আছে, সে আপনার ওয়েবসাইটে রিটার্ন ব্যাক করেছে। 28তম দিনে, ঠিক আছে, যেদিন থেকে সে অ্যাডে ক্লিক করেছে সেই দিন থেকে কাউন্টিং শুরু হয়েছে, একদম 28তম দিনে সে আপনার ওয়েবসাইটে আবার ফিরে এসছে। আসার পর তার সে কি করেছে, ওই প্রোডাক্টটা যেটা তার কার্ডে অ্যাড করেছিল, সেই প্রোডাক্টটা ফাইনালি সে পারচেজ করে নিয়েছে। এখন এই যে পারচেজটা হলো, তো এই পারচেজটাকে গুগল অ্যাড অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবে না করবে না? এটাকে কাউন্ট করবে। কেন? কেন কি আপনি এখানে বলেছেন যে আমার টাইম পিরিয়ডে আমার যে গ্যাপিং বা টাইমে যে টাইম ফ্রেমটা যেটা আমি রেখেছি সেটা হলো 30 ডেজ। মানে 30 ডেজ এর মধ্যে যদি কেউ আমার ওয়েবসাইটে রিটার্ন করে এবং সে পারচেজ করে বা কনভার্সন করে, তবে সেই কনভার্সনটা অ্যাজ এ বা কোন একটা পারচেজ করে, তবে সেই পারচেজটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে। মানে অ্যাডে ক্লিক করা থেকে 30 দিনের মধ্যে, কাউন্টিংটা শুরু হবে কবে থেকে, যেদিন সে প্রথমবার আপনার অ্যাডে ক্লিক করেছে সেদিন থেকে শুরু করে 30 দিনের মধ্যে যদি কেউ আপনার ওয়েবসাইটে রিটার্ন করে, করার পর সে ফাইনালি কনভার্ট হয়, তবে সেই পার্টিকুলার পারচেজটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবে। আচ্ছা, তাই ভাই, কেউ যদি আমার অ্যাডে ক্লিক করার পর থেকে 30 দিনের মধ্যে আমার ওয়েবসাইটে রিটার্ন করলো না, মনে করেন সে 35তম দিনে আমার ওয়েবসাইটে রিটার্ন করলো, করার পর সে পারচেজ করলো, তাহলে সেই পারচেজটাকে কি অ্যাজ এ কনভার্সন কাউন্ট করা হবে না? কেন কি আপনি বলে দিয়েছেন যে 30তম দিনের মধ্যেই, মানে 30 দিনের মধ্যেই আমার ওয়েবসাইটে রিটার্ন হতে হবে, এবং সে ফাইনালি
পারচেজ করতে হবে, তবেই সেই পার্টিকুলার পারচেজটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, আদারওয়াইজ ইট উইল নট কাউন্ট অ্যাজ এ কনভার্সন। ঠিক আছে, তাহলে হলো এটা ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। ক্লিক থ্রু মানে আপনার ওয়েবসাইটে ক্লিক করতে হবে, এরকম নয় যে আপনার ওয়েবসাইটে শুধু আপনার অ্যাডটা শুধু দেখেছে, আপনার অ্যাডে ক্লিক করেছে, করার পর আপনার ওয়েবসাইটে এসছে, মানে আপনার অ্যাডের উপর ক্লিক করেছে ওই ইউজার, ওই টাইম পিরিয়ড থেকে শুরু করে 30তম দিনের মানে 30 দিনের মধ্যে যদি সে আপনার ওয়েবসাইটে রিটার্ন করে এবং পারচেজ করে, তবে সেই পারচেজটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করা হবে। এখন মনে হতে পারে রাহি ভাই এরকম কি হবে, এরকম একটা সিচুয়েশন যদি হয়, মনে করেন কেউ আমার অ্যাডে ক্লিক করলো, করার পর সে আমার ওয়েবসাইটে ল্যান্ড করলো, করার পর সে ইমিডিয়েটলি কনভার্ট হয়ে গেল, তাহলে সেটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করা হবে। ঠিক আছে, এখন সেই ব্যক্তিটা আবার মনে করেন 28তম দিনে আমার ওয়েবসাইটে রিটার্ন করলো, মনে করেন করার পর আবার পারচেজ করলো, প্রথমে তো পারচেজ করেছিলই, সঙ্গে সঙ্গে পারচেজ করে নিয়েছিল, সেটা তো অ্যাজ এ কনভার্সন কাউন্ট হয়েছেই, কিন্তু সে আবার 28তম দিনের মধ্যে আবার আমার ওয়েবসাইটে আসলো, বা 28তম বাদ দেন, 25তম দিনে সে আমার ওয়েবসাইটে আবার রিটার্ন করলো, অ্যাডে ক্লিক করা থেকে শুরু করে 25তম দিনে আবার সে আমার ওয়েবসাইটে রিটার্ন করলো এবং সে আবার পারচেজ করলো, তখন এই সেকেন্ড পারচেজটা কি অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে? হ্যাঁ হবে, মানে ওই 30তম দিনের মধ্যে সে যতবারই আপনার ওয়েবসাইটে পারচেজ করবে, প্রত্যেকটা পারচেজই অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, এবং ওই পার্টিকুলার কনভার্সন গুলো রাইট ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট হবে। কোন ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট হবে? যেই ক্যাম্পেইনে বা যেই অ্যাডে প্রথমবার সে ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসেছিল, যেই সময় থেকে কাউন্টিংটা শুরু হয়েছিল, যেই অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে ল্যান্ড হয়েছিল, সেই অ্যাডে যতগুলো কনভার্সন এখানে হয়েছে ওই 30তম দিনের মধ্যে, মানে 30 দিনের মধ্যে সবগুলোই কনভার্সন ওই পার্টিকুলার ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে হলো ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো হলো এইটা। সেরকম আছে কি এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো। এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো কি সেম জিনিস, এখানেও বাড়া কমা করতে পারবেন আপনি টাইম পিরিয়ডটা। এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো মানে হলো যে মনে করেন সাপোজ আপনি কোনো একটা ইউটিউব অ্যাড চালাচ্ছেন, সাপোজ, ঠিক আছে, এখন ওই পার্টিকুলার ইউটিউব অ্যাড যদি কেউ 10 সেকেন্ডের বেশি দেখে এবং 3 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে গিয়ে কনভার্ট হয়, তবে সেই পার্টিকুলার পারচেজটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে। সেম এখানে ছিল ক্লিক করতে হবে আপনার অ্যাডে, আর এখানে হতে হবে যে ভিউ, মানে আপনার কোনো একটা ওয়াচ 10 সেকেন্ড অর মোর অফ ইউর ভিডিও অ্যাড, মানে আপনার যে ভিডিও অ্যাড কথা চালাই আমরা ইউটিউবে চালাই, তাই না? তো এই ভিডিও অ্যাড যদি 10 সেকেন্ডেরও বেশি দেখে সে, মনে করেন আপনি একটা ভিডিও অ্যাড চালাচ্ছেন, সেই ভিডিও অ্যাডটা কেউ 10 সেকেন্ড, 10 সেকেন্ড মানে 15 সেকেন্ড দেখেছে সাপোজ, ধরে নেন, ঠিক আছে, এই 15 সেকেন্ড দেখার পর সে আপনার ওয়েবসাইটে গেল, যাওয়ার পর একটা প্রোডাক্ট দেখলো, দেখার পর সে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, ঠিক আছে, কিন্তু 3 দিনের মধ্যে সে আপনার ওয়েবসাইটে রিটার্ন হলো, হওয়ার পর ফাইনালি পারচেস করলো, তখন ওই পারচেসটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, কারণ আপনি বলেছেন এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো, ঠিক আছে, মানে আপনার ভিডিওটা 10 সেকেন্ডে বেশি দেখার পর এই জিনিসটা ঘটেছে, ঠিক আছে, তো সেটা হলো এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো। এখানেও আপনি বাড়া কমা করতে পারেন। আচ্ছা রাই ভাই, এখানেও কি সেম অ্যাপ্লাই হবে? মনে করেন সে আমার ভিডিওটা 10 সেকেন্ডে বেশি দেখলো, দেখার পর সে আমার ওয়েবসাইটে গেল, সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পর সে মনে করেন 2 দিনের মাথায় আবার আমার ওয়েবসাইটে রিটার্ন করেছে, করার পর আবার পারচেজ করেছে, তো তখনও সেটা কি অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে? অবভিয়াসলি 3 দিনের মধ্যে যদি মাল্টিপল টাইম সে কনভার্ট হয়, প্রত্যেকটা পারচেজ অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, এবং সেই কনভার্সন গুলো কোন অ্যাডে অ্যাট্রিবিউট হবে? যেই অ্যাডে আপনি ওই ভিডিও অ্যাডটা চালাচ্ছেন, মানে যেই ক্যাম্পেইনে আপনি ওই ভিডিও অ্যাডটা চালাচ্ছেন, সেই ক্যাম্পেইনে ওই যতগুলো কনভার্সন ওই 3 দিনের মধ্যে হবে, ওগুলো ওই জায়গায় অ্যাট্রিবিউট হবে, ঠিক আছে। সেরকম আছে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। আচ্ছা, ভিউ থ্রু কনভার্সন উইন্ডো কি রাই ভাই? মানে আপনার অ্যাডটা, গুগল অ্যাডটা তার সামনে শুধু অ্যাপিয়ার হয়েছে, সে ওই অ্যাডের সঙ্গে কোনো এঙ্গেজমেন্ট করেনি, বা সেই অ্যাডের সঙ্গে তার কোনো এঙ্গেজ হয়নি। মানে কিরকম এঙ্গেজ হতে পারে? মানে ওই অ্যাডের উপর ক্লিক করেনি, বা ওই অ্যাড কোনো এই ধরনের অ্যাড সে করেনি যেখানে 10 সেকেন্ডের বেশি ও দেখেছে, শুধুমাত্র সেই অ্যাডটা ওর সামনে অ্যাপিয়ার হয়েছে, জাস্ট এতটুকুই। মানে সাপোজ সে গুগল সার্চে গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছে, করার পর তার সার্চ রেজাল্টে একটা অ্যাড এসছে, আসে না আমাদের যখন আমরা কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, আমাদের অ্যাডে সামনে কিন্তু আমাদের একটা অ্যাড আসে, তো ওই অ্যাড শুধু তার সামনে অ্যাপিয়ারই হয়েছে, সার্চ রেজাল্টে ওই অ্যাডটা অ্যাপিয়ার হয়েছে, সেই অ্যাডের উপর ও ক্লিকও করেনি, ওই অ্যাডটা ভিডিও অ্যাডও নয় যে 10 সেকেন্ডের বেশি দেখবে,
শুধুমাত্র ওই অ্যাডটা তার সামনে অ্যাপিয়ার হয়েছে। তো অ্যাপিয়ার হওয়ার পর সে যদি আপনার ওয়েবসাইটে গিয়ে ওই সেম ডেতে, যেই ডেটে ওই অ্যাডটা অ্যাপিয়ার হয়েছে ওই সেম ডেটেই যদি আপনার ওয়েবসাইটে গিয়ে কনভার্ট হয় বা পারচেজ করে, তখন ওই পারচেজটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে। মনে করেন আজকে সকালে আমি গেলাম গুগলে, যাওয়ার পর আমি গুগলে সার্চ করলাম হোয়াট এভার একটা কিওয়ার্ড বলে সার্চ করলাম, করার পর আমার একটা অ্যাড আমার সার্চ রেজাল্ট এসছে। এখন ওই অ্যাডটা আমি দেখেছি, ওই অ্যাডে কোনো ক্লিক মিক কিছু করিনি, করার পর আমি মনে করেন গুগল থেকে বেরিয়ে গেছি। যাওয়ার পর আমি মনে করেন বিকালের দিকে আমার মনে হয়েছে আরে ওরকম একটা একটা ওয়েবসাইট আমি দেখেছিলাম, তখন অ্যাডে এসেছিল, এখন ওই ওয়েবসাইটে আমি গেলাম গুগল থেকে ডাইরেক্ট, যাওয়ার পর আমি মনে করেন ওখানে গিয়ে পারচেস করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমার ওই পারচেসটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, কেন কি আমি সেম ডেতে। ওই জন্য আমরা দেখেন এখানে ভিউ টু কনভার্সন উইন্ডো 1 ডে দেওয়া আছে, এখানেও বাড়া কমা করতে পারবেন আপনি যেমন ইচ্ছা, ঠিক আছে? তাহলে এই তিনটার মধ্যে কি ডিফারেন্স? তিনটার মধ্যে হলো ডিফারেন্স যে ইউজার কিভাবে ওই অ্যাডটার সঙ্গে এঙ্গেজ হচ্ছে। প্রথমটা তো হলো ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে হবে, যেতে হবে। আর একটা হলো যে 10 সেকেন্ডে বেশি দেখতে হবে আপনার কোনো একটা ভিডিও অ্যাড। আর একটা হলো যে আপনার অ্যাডটা শুধু অ্যাপিয়ার হবে, শুধু এইটাই, ঠিক আছে? তারপর উইদিন সেম ডে সে যদি আপনার ওয়েবসাইটে গিয়ে পারচেস করে, তখন সেই পার্টিকুলার পারচেসটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এবার 4 নাম্বারটা হলো যে অ্যাট্রিবিউশন। এটা তো এগুলো হলো আমাদের অ্যাট্রিবিউশন রিলেটেড, মানে টাইম ফ্রেমটা আমাদের সিলেক্ট করতে হবে যে এত টাইমের মধ্যে যদি সে ফাইনালি আমাদের ওয়েবসাইটে এসে পারচেস করে, তখন আমরা ওই পারচেসটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব। এখন এই যে অ্যাট্রিবিউশন লাস্ট এই অপশনটা, সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন অফ গুগল অ্যাডস, এন্ড দ্যাট ইজ অ্যাট্রিবিউশন। হোয়াট ইজ অ্যাট্রিবিউশন? আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আমি আপনাদের বলি এই অ্যাট্রিবিউশনটা বোঝানোর আগে। এই কোশ্চেনটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কি প্রথম জিনিসটা হলো, আচ্ছা রাই ভাই, মনে করেন আমরা গুগল অ্যাডে মাল্টিপল ক্যাম্পেইন রান করতে পারি না একসঙ্গে? অবশ্যই পারি। কেন পারি না? আমি একসঙ্গে আমি 100টা কেন 200টা ক্যাম্পেইন রান করতে পারি, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে? এখন আমি মনে করি সাপোজ লেটস অ্যাজিউম, ধরে নেন আমি মনে করি 3টা ক্যাম্পেইন রান করছি, ঠিক আছে? প্রথম ক্যাম্পেইনে আমি একটা সার্চ অ্যাড রান করছি, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় ক্যাম্পেইনে আমি কি রান করছি? একটা ইউটিউব অ্যাড, ঠিক আছে? আর তৃতীয় ক্যাম্পেইনে আমি কি রান করছি? একটা ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন কেউ, কোনো ব্যক্তি, আমার একটা প্রোডাক্ট আছে বা আমি সার্চ অ্যাডে এমন একটা কোনো কিওয়ার্ড ইউজ করছি যার ফলে কি হয়েছে, একজন ব্যক্তি ওই কিউ ওই 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 রিলেটেড কোন একটা কিওয়ার্ড বলে গুগলে সার্চ করেছে, তার ফলে আমার অ্যাডটা তার সামনে অ্যাপিয়ার হয়েছে। হওয়ার পর সে আমার সার্চ অ্যাডে ক্লিক করেছে, করার পর আমাদের ওয়েবসাইটে গেছে, যাওয়ার পর সে কি করেছে, একটা প্রোডাক্ট দেখেছে, দেখার পর তার মোটামুটি একটা পছন্দ হয়েছে বা একটা ইন্টারেস্ট জেগেছে তার মধ্যে যে এটা নিতে পারি আমি, ঠিক আছে? এরকম কোন একটা ইন্টারেস্ট জেগেছে তার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, জাগার পর সে কি করেছে, প্রোডাক্টটা পারচেজ করেনি, ঠিক আছে? সাধারণত আমরা এরকমই করি। যদি আপনি আহ, আমাদের এই এই যুগের যদি একটা ইউজার ফ্লো দেখেন, যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই তখন দেখবেন ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আমরা আগে পারচেস করে ফেলি না, ঠিক আছে? যে প্রথমবার আমি একটা কোনো প্রোডাক্ট দেখলাম, গিয়ে সঙ্গে সঙ্গে পারচেস করে ফেলি না। তো কি করি প্রথমে? তাহলে প্রথমে আমরা প্রোডাক্টের সম্বন্ধে একটু ইন্টারেস্ট হয় আমাদের, যে আমরা নিতে পারি, ভালো লাগছে এটা, ঠিক আছে? তারপর কি করি, আমরা ওই প্রোডাক্টের সম্বন্ধে রিভিউ দেখতে চাই, যে অন্য যারা এই প্রোডাক্টটা পারচেস করেছে তারা কি বলছে এই সম্বন্ধে, এই প্রোডাক্টটা আদৌ ভালো না খারাপ, কিরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে? তখন আমরা সাধারণত একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম যে জায়গায় আমরা রিভিউ খুঁজতে যাই সেটা হলো ইউটিউব। ইউটিউবে গিয়ে বলি কি যে অমুক প্রোডাক্টের রিভিউ, ঠিক আছে? তখন আমাদের হাজারো ভিডিও চলে আসে, তখন আমরা একটা একটা করে ভিডিও দেখতে শুরু করি, ঠিক আছে? তো সে কি করেছে, ওই প্রোডাক্টটা আমার সার্চ অ্যাডে ক্লিক করার পর প্রোডাক্টটা দেখেছে, দেখার পর সে পছন্দ মানে একটা ইন্টারেস্ট জেগেছে, তারপর সে সম্বন্ধে আরো একটু রিসার্চ করতে চাচ্ছে, সে কিছু রিভিউ দেখতে যাচ্ছে, ঠিক আছে? তো সে কি করেছে, গুগলে গেছে, গুগলে গিয়ে আমার প্রোডাক্টটা নিয়ে সার্চ মেরেছে, সার্চ করার পর সে কি করেছে, কোন একটা ভিডিও ওপেন করেছে, যেই ভিডিওটা ওপেন করেছে তখন গুগল মনে করেছে যে এই পজিশনে তাকে এই রিলেটেড প্রোডাক্টটা মানে এই রিলেটেড অ্যাডটা তাকে দেখানো উচিত। কেন কি আমি কি করছি, একটা ইউটিউব অ্যাডও চালাচ্ছি আমি, তাই না? তো এখানে হলো হাই কনভার্সন চান্স আছে, ঠিক আছে? কেন কি ইউটিউব মানে গুগল অলরেডি জানে যে এ কি করছে, ওই প্রোডাক্টটা সম্বন্ধে অলরেডি ইন্টারেস্টেড, এবং সে কি করছে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, মানে সে ইট ইজ এ হাই ইন্টেন্ট কাস্টমার, মানে এটা হলো যে মানে কনভার্ট হবে, জাস্ট একদম এজে আছে, মানে সে যদি কনভিন্স হয়ে যায় সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে।
তো এই সময় কি গুগল কি করবে, আমার ইউটিউব অ্যাডটা তার সামনে আবার প্রেজেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট করলো। তো ওই লোকটা আবার মনে করেন ব্যক্তিটা আবার মনে করেন আমার ইউটিউব অ্যাডটা দেখেছে, দেখে দেখে তার মনে করেন খুব ভালো লেগেছে, ভালো লাগার পর সে কি করেছে, আমার ইউটিউব অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেছে। যাওয়ার পর ওই প্রোডাক্টটা কি করেছে, তার কার্টে অ্যাড করে নিয়েছে। সাপোজ ধরে নেয়, ঠিক আছে। প্রথমে প্রোডাক্টটা শুধু দেখেছিল, এবার ইউটিউব অ্যাড দেখার পর সে তার আমার প্রোডাক্টটা তার কার্ডে অ্যাড করে নিয়েছে। করার পর তার কি মনে হয়েছে, আচ্ছা ঠিক আছে, ইউটিউবে অ্যাডে তো আমরা মানে ইউটিউবে আমরা অনেক কটা রিভিউ দেখলাম, তো আমি একটু এক্সপার্ট অপিনিয়ন নিতে চাই। এক্সপার্ট অপিনিয়ন সাধারণত কোথায় থাকে, কোনো ব্লগে বা কোনো আর্টিকেলে, এরকম কোনো এক্সপার্ট অপিনিয়ন আমরা খুঁজে পাই। ঠিক আছে, সে কি করেছে, গুগলে গিয়ে সার্চ করেছে, সার্চ করার পর আমার প্রোডাক্টের সম্বন্ধে লিখেছে। লেখার পর সে হয়তো অনেক কটা ব্লগ খুঁজে পেয়েছে যে জায়গা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে একটা এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া আছে, সাপোজ ধরেন। তো সেরকম একটা মনে করেন ব্লগ সে ওপেন করেছে। করার পর সে গুগল কি মনে করেছে যে আরে এই ব্যক্তিটা তো এই সম্বন্ধে আরো সার্চ করছে, তাহলে এই সময় তো হাই কনভার্সন টাইম। তখন কি গুগল কি করেছে, ওই ব্লগের মধ্যে আমার আমার যে ডিসপ্লে অ্যাডটা রান করছিলাম আমি, সেটার একটা অ্যাড তাকে দেখিয়েছে ওই কি করে, ওই ব্লগের মধ্যে, ঠিক আছে। দেখার পর সে ব্লগ টক করার পর সে কি করেছে, যে ইন্টারেস্টেড, সে ফাইনালি কনভিন্সড হয়ে গেছে যে এবার আমি প্রোডাক্টটা পারচেস করব। করার পর সে ওই ডিসপ্লে অ্যাড এর মধ্যে যে মানে ব্লগের মধ্যে যে ডিসপ্লে অ্যাডটা দেখিয়েছে সেখানে ক্লিক করে সে ফাইনালি আমাদের ওয়েবসাইটে এসে কি করেছে, কনভার্ট হয়ে গেছে, মনে করছে পারচেস করে ফেলেছে। এখন এই যে ইউজার জার্নিটা হলো, এই ইউজার জার্নিতে ইউজার কিন্তু মাল্টিপল অ্যাড এর সঙ্গে ইন্টারাকশন করেছেন, তাই না? প্রথমে সে কার সঙ্গে ইন্টারাকশন করেছে, প্রথমে আমার সার্চ অ্যাড এর সঙ্গে ইন্টারাকশন করেছে। সেকেন্ডে সে কোন অ্যাড এর সঙ্গে ইন্টারাকশন করেছে, ইউটিউব অ্যাড এর সঙ্গে। থার্ড কত কোন অ্যাড এর সঙ্গে ইন্টারাকশন করেছে, ডিসপ্লে অ্যাড এর সঙ্গে, তাই না? তার এই পার্টিকুলার কনভার্সন জার্নিতে সে মাল্টিপল অ্যাড এর সঙ্গে ইন্টারাকশন করেছে। এখন প্রশ্নটা হলো, তাই ভাই এই যে পারচেসটা হলো, এই পারচেসটা কোন ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট হবে? কেন কি এই পারচেসটা হওয়ার মানে এই পারচেস জার্নিতে ইউজার কিন্তু মাল্টিপল অ্যাড এর সঙ্গে ইন্টারাকশন করেছে। প্রথমে সার্চ অ্যাড দেখেছে, তারপর ইউটিউব অ্যাড দেখেছে, তারপর ডিসপ্লে অ্যাড দেখেছে, তাই না? মাল্টিপল অ্যাড এর সঙ্গে দেখেছে, ঠিক আছে। এখন এই পারচেসটা কোন ক্যাম্পেইনের জন্য, কোন ক্যাম্পেইনের পাশে আপনি দেখাবেন যে এই ক্যাম্পেইনের জন্য এই পারচেসটা হলো? কেন কি আমি তিনটা ক্যাম্পেইনে তিনটা আলাদা আলাদা ক্যাম্পেইনে তিনটা আলাদা আলাদা অ্যাড চালাচ্ছি। এখন প্রত্যেকটা ক্যাম্পেইনের পাশেই তো তার পারফরমেন্স দেখাবে যে এই ক্যাম্পেইন থেকে আমি এতগুলো পারচেস পেলাম, এই ক্যাম্পেইন থেকে এতগুলো পারচেস পেলাম, এই ক্যাম্পেইন থেকে এই এতগুলো পারচেস পেলাম। কিন্তু এখন প্রবলেমটা হলো যে ইউজার এই তিনটা ক্যাম্পেইনে যে তিনটা অ্যাড চলছে প্রত্যেকটা অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করেছে। তাহলে এখন এই পারচেসটা কোন ক্যাম্পেইনে আন্ডারে যাবে, কোন ক্যাম্পেইনে আন্ডারে যাবে, দিস ইজ দ্য কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আপনাকে বুঝতে হবে অ্যাট্রিবিউশন মডেল। এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনাকে দিতে হয় যে রাই ভাই এই পারচেসটা কোন ক্যাম্পেইনের আন্ডারে যাবে, তার জন্য আপনাকে বুঝতে হবে অ্যাট্রিবিউশন মডেল। কি অ্যাট্রিবিউশন মডেল? অ্যাট্রিবিউশন মডেল আপনাকে বলে দিবে যে এই পার্টিকুলার পারচেসটা কোন ক্যাম্পেইনের আন্ডারে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের দুই ধরনের মডেল গুগলে আছে। আগে অনেক ধরনের মডেল ছিল, এখানে যেগুলো আর এখন নেই। এখন শুধুমাত্র দুটো মডেল আছে, একটা হলো লাস্ট ক্লিক আর একটা হলো ডেটা ড্রিভেন। এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আসবে, আমি যদি লাস্ট ক্লিক সিলেক্ট করি তাহলে কি হবে, তার মানে আপনি গুগলকে বলে দিলেন যে ভাই আগে যত অ্যাডের সঙ্গে ও ইন্টারাকশন করছে ডাজন্ট ম্যাটার, লাস্ট যেই অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করার পর সে ফাইনালি কনভার্ট হয়েছে, এই পার্টিকুলার কনভার্সনটা ওই অ্যাডের আন্ডারে দাও। এটা মানে হলো লাস্ট ক্লিক, কথাটার মধ্যেই আছে লাস্ট ক্লিক, মানে লাস্ট যেই অ্যাডে ক্লিক করার পর সে ফাইনালি কনভার্ট হয়েছে, মানে ফাইনালি পারচেজ করেছে, সেই অ্যাডের আন্ডারে তুমি এই কনভার্সনটাকে প্লেস করো, ঠিক আছে। বা সেই ক্যাম্পেইনে তুমি এই অ্যাডটাকে প্লেস করো, বা সেই ক্যাম্পেইনে আন্ডারে তুমি এই অ্যাডটাকে দেখাও বা এই কনভার্সনটাকে দেখাও যে এই ক্যাম্পেইন থেকে এই পারচেজটা হয়েছে, লাস্ট যে অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করে ফাইনালি ইউজার কনভার্ট হয়েছে, সেটা হলো লাস্ট ক্লিক অ্যাট্রিবিউশন মডেল। মানে আমি বলে দিলাম গুগলকে যে তুমি লাস্ট যে অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করবে সেই অ্যাডকে তুমি 100% ক্রেডিট দিয়ে দেবে, বা সেই ক্যাম্পেইন আন্ডারে বলবে যে এই ক্যাম্পেইন থেকে এই পারচেসটা হয়েছে, ঠিক আছে। সেটা হলো লাস্ট ক্লিক অ্যাট্রিবিউশন মডেল।
কিন্তু গুগল এটা রেকমেন্ড করে না। গুগল কি বলছে, না ভাই এটা তো তাহলে আনফেয়ার হয়ে গেল, তাহলে আমি তো মেজার করতে সঠিক মেজারমেন্টটা তো এখানে হলো না। কেন মেজারমেন্ট সঠিকভাবে হলো না? তুমি যদি সব ক্রেডিট লাস্ট অ্যাডওয়ালাকে দিয়ে দাও, মানে লাস্ট যে অ্যাডের সঙ্গে অ্যাট্রিবিউট মানে ইউজার ইন্টারাকশন করেছে সেই অ্যাডটাকে যদি তুমি সব ক্রেডিট দিয়ে দাও, তাহলে আগের যে দুটো অ্যাডে ইউজার মানে ইন্টারাকশন করেছিল, তাহলে সেই অ্যাডেরও তো কিছু ইম্প্যাক্ট পড়েছে ইউজারের উপর, তবেই না সে ফাইনালি কনভার্ট হয়েছে। যদি ফার্স্ট প্লেসে সে যদি সার্চ অ্যাডটা নাই দেখতো, তাহলে তো সে আপনার ওয়েবসাইটে যেতই না। সার্চ অ্যাডটারও তো কিছু ইম্প্যাক্ট আছে এই কনভার্সনে, তাই না? তাহলে আমি সব ক্রেডিট 3 নম্বর অ্যাডে দিয়ে দিলাম, মানে মানে লাস্ট যে অ্যাডে ক্লিক হয়েছে সেই অ্যাডকে দিয়ে দিলাম, কিন্তু আমার ইউজার জার্নিতে আর যতগুলো অ্যাড ছিল, যারা 1% হলেও, 2% হলেও, 5% হলেও, 10% হলেও কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে, তাদেরকে কোনো ক্রেডিটই আমি দিলাম না। মানে তাদেরকে বলে দিলাম যে ভাগো, তোমাদের কোনো এখানে কোনো ইয়ে নাই, আমি শুধু লাস্ট ওয়ালাকে। ঠিক আছে? মানে ওই যে এরকম হয় না যে ওই যে মনে করেন, মানে আমি দিন রাত খেটে মনে করেন একটা জিনিস প্রজেক্ট তৈরি করলাম, আর তখন লাস্ট বেলা কেউ কে কি করলো, আমার আমার প্রজেক্ট মনে করেন টুকলি করে নিয়ে গিয়ে স্যারের কাছে আগে দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে বলো স্যার এটা আমি করেছি, আর স্যারও বলে বাহ 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 তোমাকে, তাহলে কি হলো এটা? তাহলে এটা ভুল হলো। মানে অ্যাট্রিবিউট মানে সাবাসী পাওয়ার কথাটা ছিল ওই ছেলেটার যে গোটা রাত খাটলো, কিন্তু মানে আমি যদি লাস্ট ক্লিক বলে দিই, তার মানে আমার বললো যে স্যারের কাছে যে আগে প্রেজেন্ট করলো সেই ক্রেডিট পেলো। সেটাও হতে পারে সে সেও অল্প একটু হয়তো করেছে, কিন্তু ম্যাক্সিমাম হয়তো মানে কপি করে নিয়েছে। ঠিক আছে? তো সেটা হলো ভুল প্রসেস। তো গুগল বললো ভাই এরকম করে চলবে না, এরকম করে হবে না, তাহলে তো আমরা অ্যাডের পারফরমেন্সই মেজার করতে পারছি না, সঠিক পারফরমেন্সটা আমরা মেজার করতে পারছি না, প্রত্যেকটা ক্যাম্পেইনের আমরা সঠিক পারফরমেন্স মেজার করতে পারছি না, আমরা সিম্পল বলে দিচ্ছি যে লাস্ট ওয়ালা। ঠিক আছে? তখন গুগল কি করলো, একটা নতুন মডেল ইন্ট্রোডিউস করলো, সেটার নাম দিল ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশন মডেল। কি, এবং সেটাও হলো গুগল দ্বারা রেকমেন্ডেড। মানে আপনি যত কনভার্সন গুগল অ্যাডসে তৈরি করবেন, সেই জায়গায় অ্যাট্রিবিউশন মডেল অ্যাজ এ ডেটা ড্রিভেনই সিলেক্ট করবেন। ঠিক আছে? কি ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশন মডেল? গুগল বললো হোল্ড অন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একজন ইউজার মাল্টিপল অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করেছে, এখন গুগল বলছে ঠিক আছে, আমাদের কাছে কিন্তু সেই ডেটা পয়েন্ট গুলো আছে, গুগলের কাছে কিন্তু সব ইনফরমেশনই আছে একটা ইউজারের পারচেজ জার্নি বা কনভার্সন জার্নির। ঠিক আছে? সে পার্টিকুলার ওয়েবসাইটে মানে গুগল অ্যাডে ক্লিক করা থেকে শুরু করে কনভার্ট হওয়া পর্যন্ত সে কতগুলো অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করেছে, সবগুলো ইনফরমেশন কিন্তু গুগলের কাছে আছে। আচ্ছা, এখন গুগল বলছে যেহেতু আমাদের কাছে সব ইনফরমেশন আছে, আমরা ডিসাইড করব কোন ক্যাম্পেইন কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে এই পার্টিকুলার কনভার্সনের জন্য। এই যে পারচেসটা তোমার ফাইনালি তোমার ওয়েবসাইটে হলো, যেই জায়গায় একজন ইউজার 3টে অ্যাডের সঙ্গে ইন্টারাকশন করেছে, কোন কোন অ্যাডটা কতটুকু ইম্প্যাক্ট করেছে এই কনভার্সনের উপর, সেটা আমরা ডিসাইড করব। ঠিক আছে? আচ্ছা এখন মনে হবে রাইবে কেমন করে ডিসাইড করবে ওরা? কেন কি গুগলের কাছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে, শুধু আপনার নয়, সে পৃথিবীর যত ইউজার আছে, যত ই কমার্স আছে, যত সার্ভিস সবার ইনফরমেশন তার কাছে আছে। তো সে কি বলছে, আমাদের কাছে এত ডেটা আছে, এই ডেটা দিয়ে আমরা কি করেছি, একটা এআই কে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হোয়াট এভার আপনি বলেন, সেই মডেলকে ট্রেন করেছি। ঠিক আছে? ট্রেন করার ফলে সেই মডেল বা সেই এআই এখন ঠিক করবে যে কোন ক্যাম্পেইন কতটা ইম্প্যাক্ট ফেলেছে এই পার্টিকুলার কনভার্সনের জন্য। লেটস অ্যাজিউম, ধরে নেন ওই এআই এই পার্টিকুলার ইউজারের কনভার্সন জার্নিটা দেখে সে ডিসাইড করলো যে ফার্স্ট যে ক্যাম্পেইনটাতে ইউজার মানে ইন্টারাক্ট করেছিল, যেটা হলো সার্চ ক্যাম্পেইন, সে কি করেছে, 50% ইম্প্যাক্ট ফেলেছে এই পার্টিকুলার কনভার্সনের জন্য। সেকেন্ড যে ইউটিউব অ্যাডটার সঙ্গে ইউজার ইন্টারাক্ট করেছিল, সে 25% ইম্প্যাক্ট ফেলেছে। আর লাস্ট যে ডিসপ্লে অ্যাডটার সঙ্গে সে ইন্টারাক্ট করেছিল, সেও 25% ইম্প্যাক্ট ফেলেছে। তখন কি করবে গুগল, বলবে ঠিক আছে, এই যে অ্যাট্রিবিউশন বা ক্রেডিটটা আমি কি করব, এই 3টা ক্যাম্পেইনের মধ্যে ডিভাইড করে দেব। প্রথম জন পাবে 50%, কেন কি সে মেজরিটি অফ ইম্প্যাক্ট ফেলেছে এই পার্টিকুলার কনভার্সনের জন্য, সেই অ্যাডটা মেজরিটি অফ ইম্প্যাক্ট ফেলেছে এই 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 কনভার্সনের জন্য। সেকেন্ড ওয়ালাকে দিব আমি 25%, সে একটু কম ফেলেছে ওই প্রথম থেকে।
25% পেয়েছে, সেও 25% ক্রেডিট পাবে। আর থার্ড নাম্বার অ্যাডকে আমি দিব 25%, কারণ কি সেও 25% ইম্প্যাক্ট ফেলেছে এই পার্টিকুলার কনভার্সনের জন্য। তার মানে আগে কি ছিল, 100% ক্রেডিট, লাস্ট ক্লিকের ক্ষেত্রে 100% ক্রেডিট কে পেয়ে যাচ্ছিল? লাস্টওয়ালা, মানে লাস্ট যে অ্যাডে ক্লিক করে ইউজার ফাইনালি কনভার্ট হয়েছে। ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশন মডেলে কি বলছে যে না ভাই, ওরকম হবে না। কোন ক্যাম্পেইন কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে সেটা ডিসাইড করবে আমাদের এআই মডেল, এবং তার উপর বেস করে আমরা এই মানে এই ক্রেডিটটা ডিভাইড করে দিব এই পার্টিকুলার অ্যাডদের মধ্যে বা এই ক্যাম্পেইন গুলোর মধ্যে, যেই ক্যাম্পেইন গুলোতে বা যে অ্যাড গুলোতে ইউজার ইন্টারঅ্যাক্ট করেছিল বিফোর কনভার্সন। তো সেটাকে বলা হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশন মডেল। ঠিক আছে, তো এটা নিয়ে আপনাকে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই যে কেমন করে ডিসাইড করবে, কি করবে না করবে, এটা গুগলের কাছে ছেড়ে দেন। ওরা ওদের এআই মডেল ওরা ডিসাইড করবে, আপনি শুধু ঠিক করে দেবেন ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশন মডেল। ভাই আমি চাচ্ছি যে আমার কনভার্সন হওয়ার পর, কনভার্সন হওয়ার আগে ইউজার আমার ক্যাম্পেইনের বা আমার অ্যাডের যতগুলো অ্যাডের সঙ্গে সে ইন্টারাকশন করেছে সব ক্যাম্পেইনেই যেন কিছু না কিছু অ্যামাউন্ট অফ credit pie, so that we can truly understand which campaign is like impacting more in my particular conversion, so that we can scale up that particular campaign, তাই না? এই জন্য আমরা অ্যাট্রিবিউশন মডেল এখানে সিলেক্ট করব। আচ্ছা গেল, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন, সেটা হলো এনহ্যান্সড কনভার্সন। হোয়াট ইজ এনহ্যান্সড কনভার্সন? যে যখনই আমরা গুগলে কোনো কনভার্সন তৈরি করব, দুই ধরনের কনভার্সন আমরা তৈরি করতে পারি। একটা হলো নর্মাল কনভার্সন, একটা হলো এনহ্যান্সড কনভার্সন। এনহ্যান্স করা মানে কি, একটা পার্টিকুলার কনভার্সনকে আমরা কি করলাম, এনহ্যান্স করলাম। কি দিয়ে এনহ্যান্স করলাম? যে আমরা কিছু ইউজার ডিটেলস সেন্ড করার মাধ্যমে একটা পার্টিকুলার কনভার্সনকে আমরা এনহ্যান্সড করলাম। এনহ্যান্সের বাংলা কি, মানে একটু শক্তিশালী করলাম, হোয়াট এভার, ঠিক আছে, সঠিক বাংলা আমি জানি না। এনহ্যান্স করা মানে হলো একটু বিকশিত করলাম, ঠিক আছে। তো এই কোনো একটা কনভার্সনকে এনহ্যান্সড করা মানে হলো যে ওই পার্টিকুলার কনভার্সনের সঙ্গে আপনি যদি যে কনভার্সনটা করলো, যে ব্যক্তিটা করলো, তার ইনফরমেশন যদি আপনি গুগলের কাছে সেন্ড করতে পারেন, তখন ওই কনভার্সনটা কি হয়ে যাবে, এনহ্যান্সড কনভার্সন। কি ধরনের ইউজার ডিটেলস রাই ভাই? যেমন যে ব্যক্তিটা পারচেসটা করলো সেই ব্যক্তিটার ইমেল কি ছিল, যে ব্যক্তিটা পারচেস করলো সেই ব্যক্তিটার ফোন নাম্বার কি, যে ব্যক্তিটা পারচেস করলো তার ফার্স্ট নেম কি, তার লাস্ট নেম কি, তার স্ট্রিট কি, তার কান্ট্রি কি, তার স্টেট কি, তার পিনকোড কি, হোয়াট এভার। তো এই যে ইউজার ইনফরমেশন গুলো আপনি যদি গুগলের কাছে সেন্ড করতে পারেন, তখন গুগল কি করবে, এই কনভার্সনটাকে অ্যাজ এ এনহ্যান্সড কনভার্সন হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে। আচ্ছা, কেন পাঠাবো রাহিবে এই ইউজার ডিটেলস গুলো? এটা আমি প্রথম সময়ে বলেছিলাম যে সো দ্যাট গুগল ক্যান ফাইন্ড আউট সিমিলার কাইন্ড অফ পিপল হু আর মোর লাইকলি টু পারচেজ ইন ইউর ওয়েবসাইট। এই ইনফরমেশন গুলো যদি আপনি পাঠান গুগলের কাছে, যে ইমেল, এই ইমেল আপনি যে ইমেলটা পাঠালেন ওই সিমিলার কাইন্ড অফ ইমেল, মানে সিমিলার কাইন্ড অফ ইমেল না, যখন আপনি ইমেল পাঠাবেন গুগল কিন্তু আইডেন্টিফাই করে দিতে পারবে এটা হলো রাহিম মাসুম রেজা, এবং রাহিম মাসুম রেজার বিহেভিয়ার কি গুগল জানে। ঠিক আছে, তো ওই সেম টাইপ অফ বিহেভিয়ার যে মানে ওই সেম টাইপের বিহেভিয়ারের যে লোকগুলো আছে গুগল সেগুলো জানে। তো সেই ধরনের লোককে গুগল কি করবে, আপনার একটা দেখাবে, সো দ্যাট দেয়ার উইল বি হায়ার চান্স অফ কনভার্সন। So that's why Google is asking us that you, with the conversion, you also send the user details so that we can optimize your campaign and show your ad to the right audience. ঠিক আছে, এই জন্য আমরা কি করব, একটা কনভার্সনকে এনহ্যান্সড কনভার্সন করব। তার জন্য আমরা কি করব, এই টিক চিহ্নটা দিয়ে দেবো। এই টিক চিহ্ন দেওয়ার পর আমাদের কনভার্সনটা এনহ্যান্সড কনভার্সন হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের এই পার্টিকুলার কনভার্সনের সঙ্গে আমাদের ইউজার ডিটেলস গুগলের কাছে পাঠাতে হবে। ঠিক আছে, আমি এখানে শুধু টিক চিহ্ন দিয়ে দিলেই যে হয়ে যাবে এরকম নয়, মানে আমাকে পরে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, মানে আমি বলে দিলাম যে আমি এই পার্টিকুলার কনভার্সনটাকে অ্যাজ এ এনহ্যান্সড কনভার্সন মার্ক করতে চাচ্ছি, গুগলকে আমি বলে দিলাম, মানে আমি ইউজার ডিটেলস পাঠাবো এই পার্টিকুলার কনভার্সনের সঙ্গে, তাহলে আমি ঠিক চিহ্ন দিলাম, দেওয়ার পর ডানে ক্লিক করলাম, আমাদের এখন কনভার্সন তৈরি হয়ে গেল। হ্যাঁ, হওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। করার পর আমাদের কি হবে, এখানে বলবে যে ভাই তুমি কি করো, তা তোমার ওয়েবসাইটে গুগল ট্যাগ বসাও।
তাহলে আমি কি করব, আমার গুগল ট্যাগ বসাতে গেলে আমি কি করব, প্রথমে আমি গুগল ট্যাগ ম্যানেজার যাবো, কেন কি আমি তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আমি সব আমার ট্যাগ ট্র্যাকিং সেট আপ করছি, তাই না? এখন আপনার মনে হবে রাই ভাই, গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করার সময় তো আমরা একটা গুগল ট্যাগ তৈরি করেছিলাম, যদি আপনার মনে থাকে, ঠিক আছে, যে যখন গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করেছিলাম তখন আমরা একটা গুগল ট্যাগ তৈরি করেছিলাম। এখন গুগল অ্যাডস করার সময়ও কি আবার গুগল ট্যাগ তৈরি করতে হবে? অফকোর্স, আপনাকে গুগল অ্যাডস ট্র্যাকিং করার সময়ও গুগল অ্যাডস আবার একটা গুগল ট্যাগ তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করব? এই যে নিউ এ চলে আসলাম, ট্যাগ কনফিগারেশনে যাব, গুগল ট্যাগ, আচ্ছা এখানে ট্যাগ আইডি কোথায় পাবো রাই ভাই? ট্যাগ আইডি এখানে চলে আসবো, করার পর যে সেট আপে ক্লিক করবো এই জায়গায়, ঠিক আছে? করার পর এই জায়গায় ওপেন হবে, একটু ওয়েট করেন। এই যে হওয়ার পর যে ইনস্টল ম্যানুয়ালি সিলেক্ট করবো, আচ্ছা তাওয়ার পর এই যে আমাদের এটা হলো ট্যাগ আইডি, তাহলে আমরা এটা কপি করে নেবো, কপি, ঠিক আছে? কপি করার পর আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাবো, যাওয়ার পর এখানে পেস্ট করবো, ডান, ঠিক আছে? তাহলে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, তারপর আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, এটা আমরা অল পেজেসে ফায়ার করে দেবো, এই যে অল পেজেস দেওয়ার পর আমরা এখানে নাম দিয়ে দেবো জি অ্যাডস, জি অ্যাডস ট্যাগ, ও হোয়াট এভার আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? Save। তাহলে আমাদের গুগল ট্যাগ তৈরি হয়ে গেল, হওয়ার পর এবার আমরা কই চলে আসবো, এটা আমরা কেটে দেবো, ক্যান্সেল, দরকার নেই আমার, ঠিক আছে? এবার চলে যাবো আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এই কনভার্সনটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, বা এই কনভার্সন ট্র্যাকিংটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, এই জন্য বলছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে আমি গুগল ট্যাগ ম্যানেজার চলে আসলাম, আসার পর আমরা কি করব, নিউ করব, নিউ করার পর আমরা একটা নতুন ট্যাগ তৈরি করবো, কি ধরনের ট্যাগ তৈরি করবো, গুগল অ্যাডস, তার মধ্যে কি সিলেক্ট করবো, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কেন কি আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে যাচ্ছি এখন, তাহলে আমরা সিলেক্ট করবো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, সিলেক্ট করলাম। করার পর এখানে বলছে যে তুমি তোমার কনভার্সন আইডি দাও, কোথায় পাবো কনভার্সন আইডি আইবে, চলে আসবো, এই দেখেন লেখা আছে কনভার্সন আইডি, তাহলে আমরা এটা কপি করবো, কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে বসিয়ে দেবো, ডান, ঠিক আছে? তারপরে বলছে রাই ভাই কনভার্সন লেভেল দাও, কনভার্সন লেভেল কোথায় পাবো রাই ভাই? এই যে কনভার্সন লেভেল দেখেন লেখা আছে কনভার্সন লেভেল, তাহলে এইটা আমরা কপি করে নেবো, নেওয়ার পর এখানে আসবো, আসার পর এখানে বসিয়ে দেবো, আচ্ছা বসানোর পর এবার বলছে যে কনভার্সন ভ্যালু পাঠাও, কেন ভ্যালু পাঠাতে হবে ভাই? ভাই ওই যে বলেছিলাম পারচেজ ইভেন্ট তৈরি করার সময় ভ্যালু সেকশনে বলেছিলাম ডাইনামিক ভ্যালু, কারণ কি প্রত্যেকটা পারচেজের ভ্যালু আলাদা আলাদা হতে পারে, তো এই যে সেই ভ্যালু প্যারামিটার, ঠিক আছে, এটাতে যদি আপনি ভুল পাঠিয়ে দেন তাহলে ওই যে ডিফল্ট ভ্যালু যেটা আছে সেটা ইউজ করবে, আর যদি এখানে ভ্যালু প্যারামিটার সঠিকভাবে পাঠান তাহলে এখানে যে ভ্যালুটা পাঠাবেন সেটা ইউজ করবে। তাহলে কনভার্সন ভ্যালু কোথা থেকে পাবো রাই ভাই? সেম রাই ভাই, এটা তো ডেটা লেয়ারেই ছিল, ই কমার্স ডট ভ্যালু, যেটা আমরা এর আগের দিনই ইউজ করেছিলাম, নিয়েছিলাম, এই যে ভ্যালু, ঠিক আছে, এই যে যেটা আমরা এর আগের দিন নিয়েছিলাম, যে আমি আরেকবারও দেখাই, এই যে ভ্যালু, ঠিক আছে, এই যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল ই কমার্স ডট ভ্যালু, এই যে ই কমার্স ডট ভ্যালু সেম, যেটা আমরা যেমন করে ডেটা লেয়ার থেকে নেয়, সিম্পল। ট্রানজেকশন আইডিও আমরা কি করেছিলাম, ডেটা লেয়ার থেকে নিয়েছিলাম, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, তাই না? যেটা আমরা এর আগের দিনও নিয়েছিলাম, এই যে ট্রানজেকশন আইডি, ডেটা লেয়ার ভ্যারিয়েবল ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, কমার্স ডট ট্রানজেকশন, সেম। এগুলো তো আর নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো এতদিনে হয়তো, কারেন্সি কোডও সেম আমরা নিয়েছিলাম, ই কমার্স ডট কারেন্সি, যেটা ডেটা লেয়ার থেকে আমরা নিয়েছিলাম, তাই না? এই যে ই কমার্স ডট কারেন্সি, তাহলে আমরা দিয়ে দিলাম, আচ্ছা তিনটা দিয়ে দিলাম, আচ্ছা এবার আমাকে কি দিতে হবে, প্রোডাক্ট প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেলস ডেটা। প্রোডাক্ট লেভেল সেলস ডেটা মানে হলো যে যখন আমরা পারচেজ ইভেন্ট পাঠাচ্ছি তখন কোন কোন প্রোডাক্ট গুলো ইউজার পারচেজ করেছে সেই ইনফরমেশনটা গুগল চাইছে, ঠিক আছে? তো আমরা এখানে সিলেক্ট করব, করার পর এই জায়গায় আমরা কি করব, এগুলো আমি এই মার্চেন্ট আইডি ফিড কান্ট্রি এগুলো আপনি দিতেও পারেন, এগুলো অপশনাল, এই যে আমি এখানে দিয়ে রেখেছি, আপনি যদি ইন ডিটেলসে পড়তে চান কি রকম ভাবে পাঠাতে হবে এখানে আপনার দেওয়া আছে, ঠিক আছে? যেমন এটা মার্চেন্ট আইডি ফিড কান্ট্রি ফিড ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা অপশনাল, কিন্তু আপনার যেটা রিকোয়ার্ড সেটা হলো এই আইটেমস অ্যারে। আচ্ছা আইটেমস অ্যারেটা কিভাবে পাঠাতে হবে ভাই? এই যে আইটেমস অ্যারে যদি চলে আসি, এরকম পাঠাতে হবে, একটা আইডি, প্রাইস এন্ড কোয়ান্টিটি, এই তিনটা প্যারামিটার থাকতে হবে আমার আইটেমস অ্যারেতে। তার জন্য আমরা কি করব, এখানে আসব, আসার পর আমরা কি করব, মডিফাই করব। তো মডিফাই করার কোড কোনটা, আমি তো কোড দিয়ে দিয়েছি আপনাদের, কোডটা আমি একটু ওপেন করে নেই, কই 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 কই, হুম, এই এই কোড তো আমি আপনাদের দিয়ে দিয়েছি অলরেডি, মডিফাই আইটেমস আরে, তাহলে আমি এখানে কপি করে নেব,
তাই না? নেওয়ার পর এখানে আসবো, আসার পর কি করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল তৈরি করব। কাস্টম জাভাস্ক্রিপ্ট আসার পর এখানে পেস্ট করব। করার পর এই জায়গাটা আমাদের কি দিতে হবে, ওই ভ্যারিয়েবলটা যে জায়গায় আমরা অরিজিনাল আইটেমস অ্যারেটা নিয়েছি, তাই না? সেটা আমরা এর আগের দিন একটা ভ্যারিয়েবলে নিয়ে রেখেছিলাম, সেটা হলো এই যে আইটেমস। তাহলে সেটা আমরা ধরে দিলাম। আচ্ছা, এবার আমাদের কি কি প্যারামিটার এখানে দিতে হবে, আইডি, প্রাইস এন্ড কোয়ান্টিটি। তাহলে আমি এখান থেকে এই যে আইটেম আইডির জায়গায় কি করে দেবো, আইডি, কেন কেমন ওই রকম ভাবে পাঠাতে হবে আইডি। আচ্ছা, প্রাইস এন্ড কোয়ান্টিটি, তাহলে আর বাকিগুলো আমাদের দরকার নেই, তাহলে আমরা এগুলো সরিয়ে দিই। প্রাইস এন্ড দ্য কোয়ান্টিটি দরকার নেই, হয়ে গেল, শেষ। তাহলে আমি এখানে লিখে দেবো জি অ্যাডস আইটেমস, অ্যাড আইটেমস, ঠিক আছে, সেভ, ডান। তাহলে আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এবার আছে প্রোভাইড, প্রোভাইড নিউ কাস্টমার ডেটা। মানে আপনার কাছে যদি এরকম কোনো ইনফরমেশন ডেটা লেয়ারে থাকে যে যে ব্যক্তিটা আপনার ওয়েবসাইটে পারচেস করছে সে আপনার ওয়েবসাইটে নিউ কাস্টমার না সে রিটার্নিং কাস্টমার, মানে সে অলরেডি আপনার ওয়েবসাইট থেকে আগেও পারচেস করেছে, এরকম ইনফরমেশন যদি আপনার ডেটা লেয়ারে থাকে তাহলে আপনি ওই ইনফরমেশনটা এখানে পাঠাতে পারবেন। যদি আপনার কোনো ইউজার যদি মনে করেন নিউ ইউজার হয় তাহলে এই জায়গায় পাঠাবেন ট্রু, আর যদি রিটার্নিং ইউজার হয় তাহলে আপনি এই জায়গায় ভ্যালুটা পাঠাবেন ফলস। তো সেটা ভ্যালু যদি আপনার ডেটা লেয়ারে থাকে আপনি সেটা পাঠাতে পারবেন। তো সেটা আমাদের ডেটা লেয়ারে আছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে। যদি আমি একটু দেখাই অ্যাজ এ ডেমো, যে আমি একটা কুইকলি পারচেস, মানে প্রোডাক্ট পারচেস করে নেই, তাহলে আমি দেখাতে পারবো। ঠিক আছে, ভিউ কার্ট, বাই নাও, ঠিক আছে, করার পর এই যে প্লেস অর্ডার, আরে কোনটা বাতিল থেকে গেল, পিনকোড, প্লেস অর্ডার, চলে আসলো। এবার ডেটা লেয়ার দেখবো কিভাবে, এই যে ইয়ারে ক্লিক করলে, এটা আমি এর আগের দিন এটা মানে শপিফাই এর ক্ষেত্রে করেছিলাম, তা উঠিয়ে দেবো, সেভ। তাহলে এবার আমরা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে পারবো। এই যে করলাম, পারচেজ ইভেন্ট, পারচেজ ইভেন্ট আমরা পাবো না, এই মেসেজে পাবো। এই যে দেখেন, আমি যদি দেখাই, ওই শিপিং আসেনি কেন, এই যে হ্যাঁ, এই দেখেন এখানে। তো এই যে আমাদের পারচেজ ইভেন্ট আমরা এখানে পাচ্ছি যে আমাদের নিউ কাস্টমার একটা ভ্যালু, সেটার নাম হলো ফলস। কেন ফলস, কেন কি আমাদের যে ইউজার এখন পারচেস করলো সে অলরেডি আমাদের এই ওয়েবসাইট থেকে পারচেস করেছে আগেও, এই জন্য আমাদের নিউ কাস্টমার অ্যাজ এ ফলস এসছে। কিন্তু যদি প্রথমবার পারচেস করতো তাহলে নিউ কাস্টমার অ্যাজ এ ট্রু আসতো। তাহলে আমাদের ওই রকম ভাবে পাঠাতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করে নেব। কি ধরনের ভ্যারিয়েবল, ডেটা লেয়ার ভ্যারিয়েবল, ডেটা লেয়ার ভ্যারিয়েবল। আর এখানে আমরা এই ভ্যারিয়েবলের নাম দিয়ে দেবো, কি ভ্যারিয়েবলটার নাম, এই যে নিউ কাস্টমার, তাই না? তাহলে কপি করার পর আমরা চলে আসব কোথায়, এই জায়গায়, করার পর এই জায়গায়, ঠিক আছে, দেওয়ার পর এই যে নিউ কাস্টমার, করার পর আমরা এখানে দিয়ে দেবো নিউ কাস্টমার, নিউ কাস্টমার, সেভ, ডান। ঠিক আছে, এই নিউ কাস্টমারের মতো যদি আপনার ডেটা লেয়ারে কাস্টমারের লাইফ টাইম ভ্যালুও থাকে, মানে এখন পর্যন্ত ইউজার আপনার ওয়েবসাইট থেকে কত টাকা পারচেস করেছে, টোটাল কত টাকা পারচেস করেছে, মানে ইউজারের লাইফ টাইম ভ্যালু, ঠিক আছে, যদি থাকে, মানে এলটিভি বলা হয় যেটাকে, লাইফ টাইম ভ্যালু, যে ইনফরমেশন যদি আপনার ডেটা লেয়ারে থাকে তো সেম ভাবে আপনি ডেটা লেয়ার থেকে নিয়ে এখানে পাঠাতে পারবেন। কিন্তু আমাদের ডেটা লেয়ারে নাই, এই জন্য আমরা পাঠাচ্ছি না। যদি থাকে আপনার পাঠাতে পারবেন। আচ্ছা, তারপর আমার আছে প্রোডাক্ট প্রোভাইড শিপিং ডেটা, মানে আপনার প্রোডাক্ট যেটা পারচেজ হলো সেটা শিপিং রিলেটেড কোনো ইনফরমেশন যদি আপনার কাছে থাকে, যেমন শিপিং এর পোস্টাল কোড কি ছিল, ঠিক আছে, তো সেটা আপনার কাছে ইনফরমেশন আছে অলরেডি, কেন কি এর আগের দিনই আমরা সেটা নিয়েছিলাম, সেটা হলো জিপ, তাই না? তো না, সেটা আমরা নেই, তাই তো? তাহলে আমরা এটাকে নেব। তাহলে কিভাবে নেব, এই যেখানে যাব। আচ্ছা, ওটা নেওয়ার আগে আমি একটু কি করি, আচ্ছা, ঠিক আছে, জিটিএমটা একটু প্রিভিউ করি, দাঁড়া, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে।
আমি একটু নতুন ট্যাবে ওপেন করে নিই, ডুপ্লিকেট, ঠিক আছে। এই যে আমি প্রিভিউ করি, প্রিভিউ করে নতুন করে ওপেন মানে জিটিএমটা প্রিভিউ করি, তাহলে আপনাদের ডেটা লেয়ারটা দেখতে সুবিধা হবে। কানেক্ট, ও এটা তো, আরে শপিফাই এর, 1 মিনিট, প্রিভিউ, কানেক্ট, কানেক্টেড হয়নি কারণ আমাদের, 1 মিনিট, আমার মনে হয় ওই ইয়েটা আমি চেঞ্জ করে দিয়েছি, 1 মিনিট, আরে না, 1 মিনিট, আমি একটু চেক, ইয়েটা একটু কানেক্ট করে দিই, জিটিএমটা। এই গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করে দিই, ঠিক আছে, Save change। হয়ে গেছে, এবার লগ আউট, এবার প্রিভিউ করি, ঠিক আছে, প্রিভিউ, কানেক্ট, জিটিএম এবার কানেক্টেড হয়ে গেছে, তাহলে আমরা কুইকলি পারচেস করে নিই। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বাই নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসবো, এই যে পারচেজ ইভেন্ট, ঠিক আছে, পারচেজ ইভেন্টে আমরা যদি চলে আসি, এই যে আমাদের কি পাবো, তাহলে আমাদের কি নিতে হবে প্রথমে, এই যে চলে আসে, ঠিক আছে, তাহলে আমাদের নিতে হবে শিপিং পোস্টাল কোড, পোস্টাল কোড কোথায় পাবো, এই যে আমরা যদি এখানে চলে আসি, এই যে কাস্টমারের আন্ডারে দেখেন, কাস্টমার ডট বিলিং, কাস্টমার ডট বিলিং ডট আমাদের পোস্টাল কোড, এই যে কাস্টমার ডট বিলিং ডট পোস্টাল কোড, তাই না, তো সেটাই আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, এই যে পোস্টাল কোড কি করব, আমার ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করব, ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এই যে। তাহলে আমরা কি নিব এখানে, কাস্টমার, এটা এটা কিভাবে নিলাম সেটা বুঝতে পারলেন তো, মানে ওই যে ডট নোটেশন, কাস্টমার ডট, কাস্টমারের ডটের ভিতরে কি আছে, এই যে বিলিং, তাহলে বিলিং, কাস্টমার ডট বিলিং ডট, কি হয়, কাস্টমার ডট বিলিং ডট, এই যে পোস্টাল কোড, তাই না, তাহলে আমাদের পোস্টাল কোড আমরা পেয়ে গেলাম, এই যে পোস্টাল, আমরা নাম দিয়ে দিই জিপ, জিপ, ঠিক আছে, তারপর এখানে সেভ দিয়ে দিলাম, এই যে আমাদের পোস্টাল কোড এখানে চলে আসবে, ঠিক আছে। তো সেরকম ভাবে আমাদের কান্ট্রিও নিতে হবে, কান্ট্রি কোথায় পাবো, এই যে কান্ট্রি, ওই কান্ট্রি, এই যে কান্ট্রি, ঠিক আছে, এই যে কান্ট্রি, আমরা কি করবো এই জায়গায়, সেম, তাহলে ওটা এখানে কপি করে নিই, একটু জিপটাকে কপি করে নিই, তাহলে আমরা এই যে কপি, এখানে দিয়ে দেবো কান্ট্রি, হুম, কাস্টমার ডট বিলিং ডট, বিলিং ডট কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি সেভ, তাহলে আমাদের এখানে চলে আসলো কান্ট্রি, হ্যাঁ। আচ্ছা, এবার এস্টিমেটেড ডেলিভারি ডেট, এটা নাই, এই ইনফরমেশন আমাদের কাছে নাই, শিপিং কস্ট আছে,
শিপিং কস্ট কোথায় পাবো? এই যে আমাদের ই কমার্স ডট শিপিং এর মধ্যে আছে, এই ই কমার্স ডট শিপিং এর জিরো, কারণ কি এটা তো ফ্রি প্রোডাক্ট, মানে আমরা এখন তো ডেমো এই ওয়েবসাইটে আছে, তাই জিরো। এইটাই আমরা নিয়ে নেবো। তাহলে কিভাবে নেবো? এটা তো এর আগের দিনই নিয়েছিলাম মনে হয়। শিপিং কস্ট মনে হয় আমরা নিয়েছি, সেটা হলো শিপিং, এই যে ডেটা ভ্যারিয়েবল ই কমার্স ডট শিপিং, ই কমার্স ডট শিপিং নিয়ে নিলাম। এই বাকি সবগুলো তো দেওয়াই আছে। দেওয়ার পর এবার আমরা ট্রিগারিং দিয়ে দেবো, বাকি সব শেষ, আমাদের কাজ শেষ। এই জায়গায় যাওয়ার পর আমরা এখানে কি করবো, ট্রিগারিং এ যাবো, কি ট্রিগার দেবো, আই বাই পারচেস, তাই না? এবার আমরা এটার নাম দিয়ে দেবো গুগল অ্যাডস পারচেস, তাই না? সে ডান। তাহলে আমাদের পারচেস কিন্তু এখানে তৈরি হয়ে গেল। হওয়ার পর এইবার আমাদের আরো একটা ট্যাগ তৈরি করতে হবে। সেই ট্যাগটার নাম হলো কনভার্সন লিঙ্কার ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগ কনফিগারেশনে এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগ, আপনি এটা সিলেক্ট করবেন। এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। ট্রিগারিং এ যাবেন, যাওয়ার পর এটা অল পেজেসে ফায়ার করে দেবেন। দেওয়ার পর এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগ দিয়ে সেভ। কেন এই ট্যাগটা তৈরি করলাম রাহি ভাই? কনভার্সন লিঙ্কার ট্যাগের কি কাজ? কনভার্সন লিঙ্কার ট্যাগের কাজ হলো যে যখনই কোনো ব্যক্তি মানে গুগল অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করে, তখন গুগল কি করে, ওই ব্যক্তির ল্যান্ডিং পেজ ইউআরএল এ একটা প্যারামিটার অ্যাড করে দেয়, সেটার নাম হলো GCLID বা গ্লুপ, সরি, গুগল ক্লিক আইডি। ঠিক আছে, GCLID বা গুগল ক্লিক আইডি। তো এই যে GCLID প্যারামিটারটা আপনার ইউআরএল এ থাকে, তো এই ট্যাগ কনভার্সন লিঙ্কার ট্যাগ কি করে, ওই GCLID প্যারামিটারটা আপনার ইউআরএল থেকে কপি করে আপনার ইউজারের ব্রাউজারে বা কুকিতে স্টোর করে দেয়। সো দ্যাট ওই যে আমরা বলছি 30 দিন পর এসে যদি ওই ব্যক্তিটা পারচেস করে, তবে আবার ওই পারচেসটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবে এবং ওটাকে সঠিক ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট করবে। সেটা করে কিভাবে, তার আন্ডার দ্য হুড মেকানিজম কি? সেই মেকানিজমটাই হলো এই মেকানিজমটা, যে ওই GCLID প্যারামিটারটা যেটা ইউআরএল এ প্রেজেন্ট থাকে, ওটাকে কপি করে গুগল কি করে, ইউজারের ব্রাউজারের কুকিতে স্টোর করে দেয়। তাই জন্য কি করে, যে ব্যক্তিটা যদি 30 দিন পরেও যদি আপনার ওয়েবসাইটে আসে, তবে এবং তার ব্রাউজারে যদি ওই কুকিটা প্রেজেন্ট থাকে, তখন গুগল বুঝতে পারে যে এই ব্যক্তিটা গুগল অ্যাড থেকে এসেছিল। ঠিক আছে, তবেই কিন্তু সে ওই পার্টিকুলার পারচেসটাকে রাইট ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট করতে পারে। তো কনভার্সন লিঙ্কারের কাজ হলো এইটাই। ঠিক আছে, আরো অনেক কাজ আছে এর, কিন্তু মেন যেটা ফোকাস এর কাজ সেটাই, যে ইউআরএল এ GCLID প্যারামিটার থাকলে সেটাকে কপি করে সে ব্রাউজারে, মানে ইউজারের ব্রাউজারে স্টোর করে দেয়। ঠিক আছে, এবং সেটা কি রকম দেখতে, GCLID প্যারামিটার গুলো, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে অ্যাডভান্স যখন যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কি হলো, আমাদের কনভার্সন তৈরি হয়ে গেল, তাই না? তাহলে আমরা এটা একটা কপি কেটে দিই, আরে এটাকে রিলোড দিই, তাহলে আমরা পেয়ে যাব এই যে আমাদের পারচেস। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে এবার আমরা ফায়ার করব। আচ্ছা, প্রিভিউ দেওয়ার আগে আমরা একটু কি করি, আমাদের গুগল অ্যাডসে যাই। আমাদের সবকিছু কাজ হয়ে গেছে, এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের কনভার্সন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কি কনভার্সনের নাম দিয়েছিলাম, নামটাই তো ভুলে গেলাম। ফুল স্ট্যাক, এই যে আমাদের ফুল স্ট্যাক, এই যে ওয়েবসাইট পারচেস ফুল স্ট্যাক। কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে? কেন কি আমরা এখন পর্যন্ত কোনো কনভার্সন হিট গুগল অ্যাডস এর কাছে পাঠাইনি, মানে কোনো কনভার্সন এখনো পাঠাইনি। ঠিক আছে, তাহলে আমরা এখনই যদি পাঠাই, তাহলে আমরা এখন মানে ওই জায়গাটা আমাদের ইনঅ্যাক্টিভ থেকে নো রিসেন্ট কনভার্সন এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে, এরকম দেখাবে নো রিসেন্ট কনভার্সন। ঠিক আছে, তো আমরা এখানে যদি কানেক্টে ক্লিক করি, করার পর এই যে আমাদের জিটিএম কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমরা কুইকলি পারচেজ করি, আচ্ছা আমাদের আরেকটা জিনিস ভুল হয়েছে, সেটা আমরা দেখছি, মানে ওটাও বুঝাবো আমি। ঠিক আছে, আগে আমরা কনভার্সনটা পাঠিয়ে দিই, তারপর ওটা বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এই ভিউ কার্টে গেলাম, যাওয়ার পর বাই নাও এ গেলাম, যাওয়ার পর এই যে আমরা প্লেস অর্ডার করে দিলাম। হওয়ার পর এই যে আমাদের এখানে যদি আসি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের পারচেজ ইভেন্টে আমাদের গুগল অ্যাডস পারচেজ সাকসেসফুলি ফায়ার হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো সবকিছুই, ট্রানজাকশন আইডি,
তারপর আমাদের কনভার্সন আইডি, কারেন্সি, আইটেমস অ্যারে, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, শিপিং কস্ট, সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এবার আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে আচ্ছা গুগল অ্যাডসে যাব, যাওয়ার পর এখানে রিফ্রেশ করব। ঠিক আছে, রিফ্রেশ করার পর এই জায়গায় আমরা একটু ওপেন করব। ও এটা নয়, অ্যাড টু কার্ট নয়, পারচেস করার পর এই দেখেন আমাদের এখন এটা দেখাচ্ছে নো রিসেন্ট কনভার্সন, প্রথমে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। এখন কেন দেখাচ্ছে নো রিসেন্ট কনভার্সন? কেন কি আমাদের এটা এখন ইভেন্ট আমরা পাঠিয়ে দিয়েছি, এখন এটা দেখাচ্ছে নো রিসেন্ট কনভার্সন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই জায়গায় কনভার্সন তখনই দেখাবে যখন কনভার্সন গুলো গুগল অ্যাডস থেকে হবে। মানে যদি কেউ অর্গানিক্যালি আপনার ওয়েবসাইটে এসে পারচেস করে, তখন ওই পারচেজ ইভেন্ট মানে পারচেস কনভার্সন গুলো কিন্তু এখানে দেখাবে না। এখানে শুধুমাত্র সেই কনভার্সন গুলো দেখাবে যে কনভার্সন গুলো গুগল অ্যাডস থেকে হচ্ছে। ঠিক আছে, তো এটা আমি একটু বলে রাখলাম। আচ্ছা আচ্ছা রাই ভাই, এটা তো আপনি কনভার্সন পাঠালেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যখন কনভার্সনটা তৈরি করছিলেন তখন বলেছিলেন যে এটাকে এনহ্যান্সড কনভার্সন করতে হবে। মানে এনহ্যান্সড কনভার্সন মানে এই কনভার্সনের সঙ্গে আপনাকে ইউজারের ডিটেলসও সেন্ড করতে হবে। তো এখানে তো আপনি কোনো ইউজারের ডিটেলসই সেন্ড করলেন না। এই যে পারচেস কনভার্সন তৈরি করে এখানে তো কোনো ইউজারের ডিটেলসই নেই, তাহলে আপনি এটা এনহ্যান্সড কনভার্সন হলো কিভাবে? এই জন্য আমরা এটা কিন্তু এখনো এনহ্যান্সড কনভার্সন হয়নি, এটা হয়েছে নর্মাল কনভার্সন। তো এটাকে এনহ্যান্সড কনভার্সন করতে হবে। কিভাবে করব লাই ভাই? এনহ্যান্সড কনভার্সনের জন্য আমাদের আবার একটা নতুন ট্যাগ তৈরি করব। কি ধরনের ট্যাগ তৈরি করবো রাহি ভাই? এই যে গুগল অ্যাডস এর মধ্যে আসবো, গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডেটা ইভেন্ট। এই যে গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডেটা ইভেন্ট, এটা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করলাম। করার পর দেখেন লেখা আছে এখানে কনভার্সন আইডি। কোথায় পাবো কনভার্সন আইডি এই ভাই? ওই সেম, এটাকে ওপেন করে নেব। ওপেন করে নিলেই আমরা এখানে পেয়ে যাবো কনভার্সন আইডি। যে ট্যাগ সেট আপ, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই যে কনভার্সন আইডি, কপি। ঠিক আছে, করার পর গুগল ট্যাগ ম্যানেজারে যাব, কনভার্সন আইডি বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। আচ্ছা এখন দেখেন ইউজার প্রোভাইডেড ডেটা। তো এখানে বলছে যে তুমি একটা ভ্যারিয়েবল তৈরি করো। কি ভ্যারিয়েবল তৈরি করব? নিউ ভ্যারিয়েবল। ঠিক আছে, করার পর দেখেন এই যে ইউজার প্রোভাইডেড ডেটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ, এখানে আমাদের এখন ওই যে ইউজারের ডিটেলস গুলো আছে সেগুলো দিতে হবে। কি দিতে হবে? প্রথমে ইমেল। ইমেল দেওয়ার জন্য কি করব, আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করব। নিউ ভ্যারিয়েবল, কি ধরনের ভ্যারিয়েবল তৈরি করতে হবে? আচ্ছা করার আগে আমি একটু জিটিএমটা প্রিভিউ করে নেই, নাহলে আপনাদের আবার বুঝতে অসুবিধা হবে। আমি প্রিভিউ করে নিই আরেকবার, করে একটা পারচেস করে নেই, কানেক্ট করে। হুম, করার পর এখানে আসলাম, আসার পর অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বাই নাও, প্লেস অর্ডার। ঠিক আছে, তাহলে আমাদের এই যে পারচেসে আসলাম, পারচেসে আসলে আমরা এই যে এখানে ইউজারের ডিটেলস যত আছে সব এখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওই যে বললাম যেটা নতুন ট্যাগ তৈরি করতে, কি ট্যাগ? ইউজার প্রোভাইডেড ডেটা। এখানে দেবো আমরা কনভার্সন আইডি, এই যে কনভার্সন আইডি, কপি, বসিয়ে দিলাম। হুম, দেওয়ার পর এই যে নিউ ডে ভ্যারিয়েবল, এখানে ইমেল, ইমেলের জন্য একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করব। কি ধরনের ভ্যারিয়েবল তৈরি করবো? ডেটা লেয়ার ভ্যারিয়েবল, কারণ কি আমাদের ডেটা লেয়ার থেকে ভ্যালুটা নিতে হবে। এই যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল, কোথায় চলে আসি, তাহলে কিভাবে নেব ইমেলটা? এই যে ইমেল আমাদের এটা, তাহলে কি লিখবো? কাস্টমার ডট বিলিং ডট ইমেল, তাই না? তাহলে আমরা লিখবো কাস্টমার, কাস্টমার ডট বিলিং, কাস্টমার ডট বিলিং ডট কি ইমেল, তাই না? তাহলে আমাদের ইমেল আমরা নিয়ে ফেললাম, নাম দিয়ে দেবো ইমেল, তাই না? ডান, তাহলে আমাদের ইমেল হয়ে গেল। সেম ভাবে ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার নিয়ে চলে আসলাম, নিউ ভ্যারিয়েবল, এখানে আসলাম, এখানে তৈরি করব ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এখানে দিয়ে দেবো কি ওই সেম। তার থেকে আমি কি করি, এটাকে কেটে কপি করে নিই, দাঁড়া, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। নিউ ভ্যারিয়েবল,
হ্যাঁ দেবো। না, কপি করার অপশন নেই, এখানে তৈরি করতেই হবে। আচ্ছা, ডেটা ভ্যারিয়েবল কি করব, কাস্টমার ডট বিলিং, বিলিং ডট কাস্টমার ডট বিলিং ডট ওই ফোন, এই যে ফোন, ঠিক আছে। Okay, হলো। তাহলে আমাদের ফোন নাম্বারও চলে আসলো, ইমেলও চলে আসলো। কোথায় ইমেল? এই যে ইমেল, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর আমাদের কি হলো, ফার্স্ট নেম। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই যে এই প্যারামিটার গুলো যে সেন্ড করতে হবে, এটা কি ফরম্যাটে সেন্ড করতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে দেখেন। ইমেলটা স্ট্রিং এ হতে হবে, ফোন নাম্বারটা স্ট্রিং এ হতে হবে, ফার্স্ট নেম স্ট্রিং এ, লাস্ট নেম স্ট্রিং, স্ট্রিং এ দিতে হবে। তো আমাদের এখানে অলরেডি স্ট্রিং এ আছে, ইমেলটাও স্ট্রিং এ আছে, ফোন নাম্বারটাও স্ট্রিং এ আছে, তাই জন্য আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। ফার্স্ট নেমও সেম ভাবে করব, নিউ ভ্যারিয়েবল, ডেটা ভ্যারিয়েবল, কাস্টমার ডট বিলিং, বিলিং ডট কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম। এটা নিশ্চয়ই বুঝে গেছেন সবাই এখন, এটা এই জিনিসটা কিভাবে করছি আমি। তো কাস্টমার ডট বিলিং ডট লাস্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, কাস্টমার ডট বিলিং ডট স্ট্রিট। স্ট্রিট মানে হলো কোন স্টেট, সিটি, অ্যাড্রেস, স্ট্রিট। ওকে, স্ট্রিট বলে আর কিছু আছে? স্টেট, সিটি, অ্যাড্রেস, কোম্পানি, ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইমেল, কান্ট্রি, পোস্ট, সিটি, অ্যাড্রেস, কোম্পানি, নেম। তারপর হলো সিটি, সেম ভাবেই কাস্টমার ডট বিলিং ডট সিটি, বিলিং ডট সিটি, ইয়েস। তাহলে হলো সিটি। তারপর হলো রিজিয়ন, সেম কাস্টমার, কাস্টমার ডট বিলিং ডট স্টেট, স্টেট ইজ দ্য রিজিয়ন, স্টেট, ইয়েস। রিজিয়ন, সেভ। কান্ট্রি, কাস্টমার ডট বিলিং ডট কান্ট্রি, বিলিং ডট কান্ট্রি, কান্ট্রি, সেভ। ও, কান্ট্রি অলরেডি নেওয়াই আছে, কান্ট্রি নেওয়াই আছে, তাহলে ওটা ইউজ করি। এই যে কান্ট্রি কি নেওয়া আছে এটা দেখি,
কাস্টমার ডট বিলিং ডট কান্ট্রি, হ্যাঁ নামাই আছে। তাহলে পোস্টাল কোড, পোস্টাল কোড তো একটু আগে নিলাম, এই যে জিপ কাস্টমার ডট বিলিং ডট পোস্টাল কোড, ঠিক আছে, এই যে পোস্টাল কোড, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গায় সব ইউজার ডিটেলস গুলো আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এটাকে সেভ, নাম দিয়ে দেবো এটা জি অ্যাডস ইউজার ডেটা, জি অ্যাডস ইউজার ডেটা, সেভ, ডান। এটা আমরা এখানে ইউজ করে দেবো। করার পর আমরা এখানে কেউ ট্রিগারিং এ দেবো কি পারচেস, কারণ কি পারচেস ইভেন্টে আমাদের ইউজার ডিটেলস গুলো এসছে। তাহলে আমরা এখন লিখে দেবো জি অ্যাডস ইউজার ডেটা, সেভ, ডান। এই যে জি আর ইউজার ডেটা, এখন এটা কি হলো, অ্যাজ এ এনহ্যান্সড কনভার্সনে কনভার্ট হলো। কেন কি আমরা এখন কি ইউজারের ডিটেলসও সেন্ড করছি উইথ দ্য কনভার্সন। আমরা এখন যদি প্রিভিউ করি, করার পর কানেক্টে ক্লিক করি, এই যে আমাদের জিটিএম কানেক্টেড হয়ে গেছে। হওয়ার পর আমরা যদি কুইকলি পারচেজ করি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বাই নাও, এবার প্লেস অর্ডার, তাহলে আমাদের জায়গাটা ফায়ার, এই পারচেসে যদি যাই, এই যে আমাদের দুটোই ফায়ার হয়ে গেছে, এই ইউজার ডিটেলস আমরা আমাদের এই জায়গায় ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমাদের এখন এই পার্টিকুলার কনভার্সনটা, এই যে আমাদের পার্টিকুলার যে কনভার্সন আমরা তৈরি করেছি, এটা কি কনভার্সনে কনভার্ট হয়ে গেল, অ্যাজ এ এনহ্যান্সড কনভার্সন। কেন কি আমরা ইউজারের ডিটেলসও পাঠাচ্ছি এই পার্টিকুলার কনভার্সনের সঙ্গে, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে আপনি কিন্তু যে কোনো কনভার্সন কি গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে পারবেন। প্রথমে ওই কনভার্সন আপনাকে এখানে তৈরি করতে হবে, করার পর আপনি ওই কনভার্সন ট্র্যাকিংটা আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন থ্রু গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, এটাই গেল। আচ্ছা, এর পরের দিন আমরা দেখবো যে আমাদের এই কনভার্সন গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা সেটা কিভাবে চেক করব। এবং তার পাশাপাশি আমি আর একটা কনভার্সন তৈরি করে দেখাবো এর পরের দিন, সেটা হলো লিড রিলেটেড, মানে হলো ফর্ম সাবমিট অথবা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, এই ধরনের কনভার্সন গুলো তৈরি এর পরের দিন একটা তৈরি করে দেখাবো, ঠিক আছে। আর এটাও দেখবো তার পাশাপাশি যে কনভার্সন গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা, প্যারামিটার সঠিকভাবে যাচ্ছে কিনা, সেগুলো আমরা কিভাবে চেক করব, ঠিক আছে। ঠিক আছে তাহলে।